দেখুন, আমি শুনেছি যে আপনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু যতই হোক এখন আপনি আমার বউ। আপনি আমার প্রথম, আপনি আমার বর্তমান ভবিষ্যৎ। বিয়ে তো হয়ে গেছে, তাই আমাদের উচিত দুজন দুজনকে মেনে নেওয়া। আকাশ কথাগুলো বলে নন্দিনীর ঘোমটাটা আলতো করে সরে। নন্দিনী মুখ নিচু করে বসে আছে। আকাশ লাইটটা অফ করে দেয়। তারপর নন্দিনী জামা কাপড় খুলতে শুরু করে। এরপর নন্দিনীকে আদর করতে থাকে। নন্দিনী বলে ওঠে, আরে, আর আপনি এসেই শুরু করলেন? মুখও দেখলেন না? বউ তো হয়ে গেছেন, সবই দেখতে পারবো। বাসর একটা সবার জন্য অনেক আনন্দের। বাসর করে নেই, আমরা এখন স্বামী স্ত্রী। ফর্মালিটি দেখিয়ে কী লাভ বলেন? নন্দিনী হঠাৎ করে লাফিয়ে ওঠে। ওর কাছে কণ্ঠস্বরটা বেশ চেনা লাগছে। এতক্ষণ খেয়াল করেনি। আকাশও মনে মনে ভাবে। এ কি, এই কণ্ঠটা? কণ্ঠটা তো নন্দিনী ধপ করে উঠে লাইট অন করে। সামনে ঘুরে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। আকাশও চেঁচিয়ে ওঠে। আকাশ, তুমি? আপনি? এ কি, আপনি এখানে কেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা আপনি। আমার তো একই প্রশ্ন। তুমি আমার বাসর ঘরে কি করো? বাসর ঘর মনে পড়তেই নন্দিনী মনে পড়ল তার পরনে শাড়ি, ব্লাউজটাও কুচকানো, প্রায় সব দেখা যাচ্ছে। নন্দিনী দ্রুত কাপড়টা পেঁচিয়ে উঠে বলে, ওদিকে ঘুরো, ঘুরো, ঘুরো বলছি। আচ্ছা আচ্ছা, ঘুরছি। আপনি জামা পরে নেন। নন্দিনী কাপড় পরে আর বলে, একদম তাকাবে না এদিকে। আরে তাকাবো না, পরুন আপনি। আমার এত শখ নেই। নন্দিনী কোনো মতো ব্লাউজটা পরে শাড়িটা জড়িয়ে নেয়। তারপর অমনি আকাশের দিকে ঘুরে। এবার বলো, আমার বাসর ঘরে তুমি কি করছো? তোমার পরনে এই বরের জামা কাপড় কেন? আমার বর কোথায়? কি করেছো ওকে? ব্রেকআপ হওয়ায় নিশ্চয়ই প্রতিশোধ নিতে এসেছো। ওকে নিশ্চয় বেহুশ করে কোথাও লুকিয়ে রেখেছো, তাই না? কোথায় ও? ও মাই গড, আপনি বাচালি রয়ে গেলেন। এত প্রশ্ন করে কেউ একসাথে? আমি করি? এই বলে নন্দিনী আকাশের কলার ধরে। আকাশ চেঁচিয়ে বলে ওঠে, আরে আরে, কি করছেন? আমার কলার ধরে রেখেছেন কেন এভাবে? ছাড়ুন বলছি। বেশ করেছি, ধরেছি। বল, আমার বর কই? তুই এখানে কেন? আরে আমার তো একই প্রশ্ন, আপনি এইখানে কেন? এইটা আমার বাড়ি, আমার রুম। আজ আমার বিয়ে হয়েছে আর এখন বাসর রাত। কি? বিশ্বাস হচ্ছে না? ওই দেখেন টেবিলের উপর দেয়ালে আমার ছবি। নন্দিনী চারপাশে তাকাই। ঠিকই তো, এটা তো আকাশেরই রুম। তার মানে তুমি? আপনি আমার বউ আর আমি আপনার বর। ও মাই গড! না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই ছেলে, এই, তুমি বিয়ের আগে ছবি দেখোনি? জানতে না কাকে বিয়ে করছো? আরে ধুর, বাবা মা ছবি দেখতে দিছিল, আমি দেখবো বলেও দেখিনি। মন খারাপ ছিল, আপনার উপর রাগ ছিল, তাই বলছি যে মেয়ে পছন্দ, তার সাথে বিয়ে দাও, দেখা লাগবে না। কিন্তু আপনি, আপনি তো দেখেছেন, জেনেছেন তবে। আমিও দেখিনি। তোমার সাথে ব্রেকআপের পর আমার সজীবের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। হয়তো আমরা প্রেমেও পড়তাম, কিন্তু বাবা মা জোরাজোরি করেছে, তাই আমি রেগে না দেখেই বিয়ে করেছি। আজব, দেখবেন না তাই বলে? তুমিও তো দেখতে পারতে। ধ্যাত। দুজনে বিছানার পাশে হাত পা ছড়িয়ে বসে থাকে কতক্ষণ। নন্দিনী মাথায় হাত দিয়ে বোবার মতন বসে আছে। আসলে আকাশ আর নন্দিনী দুজনেই দুজনের এক্স। তারা 1 বছর আগে প্রেম করেছিল আর 6 মাস পর ব্রেকআপ। আকাশ নন্দিনীর 5 বছরের ছোট। তাদের বনিবনা হতো না। নন্দিনী ও আকাশকে তেমন গুরুত্বই দিত না। তাই দুজনেই অতিষ্ঠ হয়ে ব্রেকআপ করে ফেলে। আকাশ কলেজের পাশাপাশি ছোটোখাটো জব করে আর নন্দিনী পড়া শেষ করে জব। দুজনের পরিবারই ভালো পরিবার। তাদের বিয়ে ঠিক হয়, কিন্তু তারা জানতই না যে তাদের দুজনেরই আবার বিয়ে হচ্ছে। এবার কি হবে? কি আর হবে, আপনার মতো একটা ঝালমরিচকে আমার আজীবন সহ্য করতে হবে। ও মাই গড! কখনো না। তোমার সাথে আজীবন? কখনো না। কটা দিন যাক, আমি ঠিক কোনো না কোনো উসিলাই তোমাকে ছেড়ে দিব। হ্যাঁ, তা তো দেবেন। আপনার তো মান সম্মান নেই। মান সম্মান থাকলে কি বাসর ঘরে ঢুকতে না ঢুকতে একেবারে শুয়ে পড়তেন? ছি, নোংরা মহিলা। ওই, আর তুমি মনে হয় খুব সাধু। ঢুকতেই তো শুরু করলে। হ, করব না। আপনি আমাকে ছেড়ে গেছেন, তার জন্য কি আমার বউকে ইগনোর করব? আদর করব না? তো
তুমি নাই বলে আমিও কি আমার স্বামীর সাথে শুবো না? আসেন তাইলে আবার দুজন শুয়ে পড়ি। যা, পচা কথা বলে শুধু। নন্দিনী একটু লজ্জা পায়। আকাশ বিরক্ত হয়। সে কল্পনা করেনি এমন কিছু হবে। বালিশ নিয়ে উঠে পড়ে, ফ্লোরে বিছাতে বিছাতে বলে, কি জানি কি পাপ করছি, আবারও আপদ ঘাড়ে উঠে এসেছে। ওই কি বললা? আর তুমি নিচে কেন? না কিছু বলি নাই। নিচে শুব না, কই শুব? আপনার সাথে উপরে শুব যে ছেড়ে দিবেন আমাকে। আকাশ লাইট অফ করে শুয়ে পড়ে। নন্দিনীও ওয়াশরুমে গিয়ে জামাটা চেঞ্জ করে একটা কামিজ পরে আসে, তারপর খাটে শুয়ে পড়ে। আর পুরনো দিনের কথা ভাবতে থাকে। সে ভাবতেই পারেনি যাকে ছেড়ে এসেছে শুধু জুনিয়র বলে, সেই ছেলেই আবার তার কপালে জুটবে তার স্বামী হয়ে। নন্দিনীর কাছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু এখন সে কি করবে? বাবা মার মান সম্মান তো নষ্ট করতে পারবে না। চিন্তা করতে করতে রাত অনেক গভীর হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মাঝে বজ্রপাতের আলো জানালার ফাঁক গলে ঘরটাকে অদ্ভুত ভৌতিক করে তুলছে। আকাশ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে মেঝেতে, বালিশে মুখ গুজে। নন্দিনী খাটে শুয়ে ছটফট করছে। আহ, ঘুম আসছে না কিছুতেই। মনটা এমন অস্থির লাগছে কেন? হঠাৎ ঠ্যাং করে একটা অদ্ভুত আওয়াজ হলো। জানালার গ্রিলটা ঝাঁকি খেলো। নন্দিনী লাফ দিয়ে উঠে বসে। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসে জানালা দুলছে। নন্দিনী ভয় পেয়ে নিজেকে বোঝায়, না, এটা শুধু বাতাস, শুধু বাতাস, অন্য কিচ্ছু না। ভয় পাবি না নন্দিনী। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দ, ঘ্যাচ ঘ্যাচ। জানালাটা যেন কেউ খোলার চেষ্টা করছে। নন্দিনীর গলা শুকিয়ে আসে। সে উঠে ধীরে ধীরে মেঝের দিকে তাকায়। আকাশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওরে বাবা, এ ছেলে তো ঘুমাচ্ছে। কি নিশ্চিন্তে গভীর ঘুমে পড়ে আছে। আমি একা একা এখন কি করব? ঘুম তো আসছে না, তার ওপর জানালাটা। নন্দিনী ভয়ে খাট থেকে নামলো, পা কাঁপছে। অজান্তে ছুটে গিয়ে আকাশের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে। নন্দিনী কাঁপা হাতে আকাশকে ঝাঁকায়। এই আকাশ, উঠো, উঠো বলছি। উফ, কি হলো আবার? রাতের বেলা শান্তিও নেই। বাসর রাত বলে কষ্টই করতে হবে শুধু আমায়। বাসর তো হলোই না। চুপ, মজা করো না। জানালার পাশে কেউ আছে মনে হচ্ছে। আকাশ চোখ মেলে তাকায়, তারপর আবার উল্টে ঘুমাতে যায়। বৃষ্টি হাওয়া, ব্যাস, আর কিছু না, ঘুমান। না, আমি স্পষ্ট শুনেছি কেউ কেউ ঢুকতে চাইছে। আকাশ উঠে বসে, চুলগুলো এলোমেলো। আপনি আবার শুরু করলেন বাচালপনা। ঘরে না ঢুকতেই ঝগড়া করলেন, বাসর ঘর মাটি করলেন, এখন ভূতের গল্প। আমি গিয়ে দেখছি, দাঁড়ান। সে উঠে দাঁড়িয়ে জানালার কাছে যায়। খোলা জানালা কাঁপছে। এই দেখুন, বাতাসেই হচ্ছে, বাতাসে জানালা নড়ছে। দাঁড়ান, ভালো করে দেখি। নন্দিনী পেছন থেকে প্রায় আকাশকে জড়িয়ে ধরে। না, কাছে যেও না, যদি কেউ থাকে ওখানে। আকাশ হেসে ফেলে। ও মা, আপনি আবার ভয় পাচ্ছেন? আপনি তো সিংহীর মতো গর্জন করেন সব সময়। তুমি মজা পাচ্ছ? আমি কিন্তু ভয় পাচ্ছি, সত্যি। মজা করার সময় না এটা। হঠাৎ বাজ পড়ল। জানালার পাশের গাছের ডাল ভেঙে পড়ে যায়। শব্দে ঘরটা কেঁপে ওঠে। নন্দিনী আটকে উঠে আকাশকে জড়িয়ে ধরে। আহ, আমি বলেছিলাম না। আকাশও চমকে যায় আচমকা বাজের শব্দে। নন্দিনীর বুক থেকে ধক ধক শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। আকাশ একটু অপ্রস্তুত হয়ে যায়। এই সি সি সি, ছেড়ে দেন। এমন করে কেউ ধরে? ছি ছি। না, আমি ভয় পাচ্ছি, ছাড়বো না। ভয় পাবেন না, আমি আছি। নন্দিনী তার বুকের ভেতর লুকিয়ে থাকে। বজ্রপাতের আলোয় দুজনের চোখে দুজনের চোখ পড়ে। আরে আপনি আপনি তো কাঁপছেন রীতিমতো। আপনি আবার কাঁপছেন কেন? আপনি তো এত ভীতু নন। হ্যাঁ, আমি তো এমন নই। জানি না কেন আজ এত ভয় লাগছে। সেটাই তো, আপনি তো ঝালমরিচ, আগুন। এখন ভয় পেয়ে নরম বিড়াল হয়ে গেলেন। তুমি আবার খোঁচাচ্ছ? ঠিক আছে, যাও, আমিই ছেড়ে দিচ্ছি। শান্তি তো? সে সরতে চাইলে আকাশ অনিচ্ছা সত্ত্বেও নন্দিনীর হাত টান দিয়ে ধরে। না, থাকুন। কেন? তুমি তো আমায় সহ্যই করতে পারো না। হুম, কিন্তু তাও আপনার এভাবে কাঁপাকাঁপি দেখতে খারাপ লাগছে। নন্দিনীর গাল
লাল হয়ে যায়। সে কিছু বলে না। আকাশ বালিশটা মেঝে থেকে তুলে খাটের পাশে বসে পড়ে। আচ্ছা, শুয়ে পড়ুন, আমি পাশে বসে থাকি, ভয় পাবেন না। নন্দিনী ধীরে ধীরে শুয়ে পড়ে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আবার বাজ পড়ে। সে হঠাৎ হাত বাড়িয়ে আকাশের হাত চেপে ধরে। আকাশ চমকে ওঠে। এই হাত ধরেছেন কেন? চুপ, এখন ছাড়বো না যতক্ষণ না ঝড় থামে। অদ্ভুত মানুষ আপনি, এই ঝগড়া আবার ভালো মানুষই। আহ, চুপ থাকো, আমার ইচ্ছা। দুজনেই চুপ করে থাকে, শুধু বৃষ্টির শব্দ শোনা যায়। আকাশ আস্তে করে বলে। মনে আছে একদিন আমরাও এমন বৃষ্টিতে ভিজেছিলাম? নন্দিনী থমকে যায়। সেটা আবার মনে করানোর দরকার আছে? না, ভুলে গেলে ভালো হয়। দুজনেই চুপ হয়ে যায়, কিন্তু তাদের চোখে চোখ পড়ে আবার। ঘরের বাতি নিভে গেছে অনেকক্ষণ আগে। জানালা দিয়ে আসা চাঁদের ফিকে আলো আর বজ্রপাতের ঝলকানি মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। নন্দিনী বিছানায়, আকাশ খাটের পাশে বসল। তাদের হাত এখনও একসাথে ধরা। নন্দিনী হাত ছাড়াতে চাইল। এই হাত ছাড়ো, কেউ দেখলে কি ভাববে? এখন কারা দেখবে বলুন তো? বাইরে তো ঝড় বৃষ্টি, ভেতরে শুধু আমরা। নন্দিনী একটু লজ্জা পেয়ে চুপ করে গেল। বজ্রপাতের শব্দে আবার নন্দিনী কেঁপে উঠল। অজান্তেই আবার আকাশের দিকে সরে এলো। আকাশ তার বিছানার পাশ থেকে চাদরটা নন্দিনীর দিকে এগিয়ে নিল। আপনি তো কাঁপছেন, চাদরটা নেন। আকাশ চাদরটা টেনে দিল নন্দিনীর উপর, কিন্তু নন্দিনী কিছু না ভেবেই আকাশকে টেনে কাছে আনলো। আকাশ হাঁ করে রইল। এবার ভালো লাগছে। আপনি কি বুঝে শুনে এসব করছেন? না, মনের অজান্তে। বাইরে বৃষ্টি ঝরছে, ভেতরে ঘর জুড়ে নিস্তব্ধতা। আকাশ আর নন্দিনী একে অপরে এত কাছে এসেছে যে আর কোনো দূরত্ব নেই। কি করছেন? এত কাছে আসছেন কেন? যান, শুয়ে পড়ুন। না, তুমি দূরে যেও না। আপনি কি সত্যি চান আমি দূরে না যাই? যদি বলি না? আকাশ তার মুখে হাত রাখে। তাহলে আজ আমি আপনাকে ছেড়ে যাব না। এমনভাবে ধরবো যে ছাড়াতে পারবেন না। সব ভয় দূর করে দিব আজ। নন্দিনী কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে নেয়। ধীরে ধীরে তাদের দুজনের ঠোঁট মিলে যায়। নন্দিনী কেঁপে ওঠে। সেই 1 বছর আগের এক্স জুনিয়র ছেলের আদর উপেক্ষা করার সাহস যেন তার এখন নেই। বৃষ্টির শব্দ ঢেকে দেয় সব লজ্জা, সব দ্বিধা। দুজনে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। কখন যে জামা খুলে মেঝেতে ছড়িয়ে পড়েছে তারা টেরই পায়নি। শুধু হৃদয়ে ধক ধক শব্দ, উষ্ণতার স্পর্শ আর দীর্ঘদিনে জমে থাকা অভিমান গলে গিয়ে ভালোবাসার রূপ নিল যেন। রাতভর তারা দুজনেই মনের অজান্তে একে অপরকে আপন করে নিয়েছে। ভালোবাসার সেই মিলন অজান্তেই ঘটেছে। এভাবেই রাত কেটে যায়। সকালের আলো জানালা দিয়ে ঢুকছে। নন্দিনীর হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সে আকাশের বুকে শুয়ে আছে। তার নিজের শরীরে কোনো জামা কাপড় নেই। সে চোখ বড় বড় করে উঠে বসে। আহ! আকাশও ঘুম ভেঙে চমকে ওঠে। কি হলো, ভূত দেখলেন নাকি? নন্দিনী তাড়াহুড়ো করে চাদর জড়িয়ে নেয়। তুমি তুমি আমার মানে, এই কি হয়েছে? গত রাতে কি করেছো তুমি আমার সাথে? আমিও তো সেটাই ভাবছি। তবে গত রাতে যে আপনি আমায় জড়িয়ে ধরলেন, কাছে আসলেন, তখনই মনে হয় সব ঘটে গেছে। চুপ, আমি কিছু করিনি। আরে সত্যি বলছি, আপনি প্রথম কাছে এসেছেন। আমি তো ভেবেছিলাম আপনি ভয় পাচ্ছেন, তাই সান্ত্বনা দিচ্ছিলাম। আর কিসের ভেতর কি হয়ে গেল। তাহলে বলছো যা হয়েছে ইচ্ছে করে হয়নি? হুম, ইচ্ছে করে হলে তো আপনি এভাবে আমার কাঁধে ঘুমাতেন না, আমাকে গলা টিপে ধরতেন। আহ! তুমি একেবারে অসভ্য। আমার জীবনটা শেষ। কি করলাম এটা আমি? আরে বউ হয়ে এসেছেন, এখন এমন করে বললে চলবে? বরকে দোষ দিলেই সব দায় সেরে ফেলবেন নাকি? বউ আর বর তো একটু একটু করতেই পারে। নন্দিনী বালিশ ছুঁড়ে মারে। চুপ! আমার সাথে কথা বলো না, একদম বলবে না। কিসের বর, কিসের বউ? ঠিক আছে, কিন্তু গত রাতে শুধু ঝড় বৃষ্টি আকাশেই নয়, আমাদের মাঝেও বয়ে গেছে। ইস রে, যা মজা লেগেছে না। আকাশ হাসে। নন্দিনী রাগে মুখ লাল করে চাদর দিয়ে মুখ ঢেকে নেয়। এই যে হাসছো কেন? না, ভাবছি ঝালমরিচ আসলে মিষ্টিও হতে পারে। কাল আপনাকে খেতে যা মিষ্টি লেগেছে না। আকাশ হেসে উঠে দাঁড়ায়। ঠিক আছে, আমি যাচ্ছি। মা বোন যদি ঢুকে পড়ে তাহলে তো আরো কেলেঙ্কারি হবে। এ বলে দরজা খোলার সাথে সাথেই আকাশের ছোট বোন রূপা হেসে ঢুকে পড়ে। উফ, এই যে দেখি দেখি
আমার ভাইয়া নাকি টুকটুকি বিয়ে করে আনছে, তা বাসর রাতের পর কেমন লাগছে? এই মেয়ে, এসব কি বলছো? যাও তো, বাইরে যাও। এই চুপ করো, ছোট মানুষ তো ভারী ফাজিল হইছে। আরে ভাইয়া, মজা করছি। এই মেয়ে, এখনই বের হও। নন্দিনী রাগ করে বলল, রূপা ততটা খেয়াল করে না, সে একটু সচ্ছল, তাই সে দৌড়ে চলে যায় হাসতে হাসতে। কিছুক্ষণ পর দরজার বাইরে আকাশে মা দাঁড়িয়ে ডাকতে থাকে, এই আকাশ, নন্দিনী মা, ওঠো, নাস্তা রেডি হয়ে গেছে, আজ অনেক কাজ আছে, তোমাদেরও বসতে হবে। আচ্ছা মা, আসছি। নন্দিনী চাদরে মুখ গুজে বসে থাকে। আকাশের মায়ের সাথে বাইরে চলে যায়। আকাশ বের হয়ে যেতে নন্দিনী ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে রোদ ঝকঝক করছে। আকাশ যা হবার তা হয়ে গেছে। গত এক রাতে যেন সব কিছু পাল্টে গেল। আমি চাইনি, তবুও হয়ে গেছে। কিন্তু আমি এতটাও বোকা নই। আমি জানি আমার কি করা উচিত। 15টা দিন এখানে আপাতত ভালোভাবে কাটাবো, মা বাবার মান রাখবো, এদের সাথে হাসি খুশি থাকতে হবে। তারপর লন্ডনের ভিসা হাতে পেলে আমি উধাও। তখন আকাশ আর তার 14 গোষ্ঠী আমাকে খুঁজেও পাবে না। বাবা মাকে কিছু বলে ম্যানেজ করব। সে মুচকি হাসে। নাস্তার টেবিলে বসে আছে পুরো পরিবার। নন্দিনী একেবারে লাজুক বইয়ের মতো মাথা নিচু করে বসে আছে। আকাশ মাঝে মাঝে চোরের মতো তাকাচ্ছে, আবার নন্দিনী চোখ বড় বড় করে তাকায়। আকাশের মা মুচকি হাসছেন। বৌমা, আজ তুমি রেস্ট করো, রান্নার চিন্তা করতে হবে না, তবে কাল থেকে তোমাকেই সামলাতে হবে। জি মা। ভাবি, কাল থেকে রান্না করবেন, মানে ভাইয়ার ভাত বেড়ে দিবেন। আহা, রোমান্টিক সিন হবে। এই চুপ করো। ইস, ভাবি কি রাগ করলা? উফ, রাগ করলে তোমায় আরো কিউট লাগে। সবাই হেসে ওঠে। নন্দিনী লজ্জে আরও নিচু হয়ে যায়। দুপুরে নন্দিনী একা ঘরে বসে আছে। তার মনে মনে চলতে থাকে একরাশ চিন্তা। ওরা সবাই তো কত খুশি। সবাই ভাবছে আমি আর আকাশ এখন থেকে একে অপরকে ভালোবেসে সংসার করব। কিন্তু ওরা তো জানে না আমার মাথার ভেতর একটাই প্ল্যান। বিদেশের ভিসা হাতে এলেই আমি উধাও। আকাশকে আর একবারও সুযোগ দেব না। কিন্তু নিজের অজান্তেই তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। হঠাৎ গত রাতের কিছু মুহূর্ত মনে করে অদ্ভুত একটা অনুভূতি হয়। নন্দিনী ভেবে পায় না কেন এমন হচ্ছে। এদিকে আকাশ বারান্দায় বসে মোবাইল ঘাঁটছে, মনে মনে হাসছে। এই ঝালমরিচ আসলে আমার প্রতি যতই রাগ দেখাক, ভেতরে ভেতরে নরম মোমবাতির মতো। গত রাতে সেটা বুঝে গেছি। কটা দিন সুযোগ পেলেই আবার জিতে নেব ওকে, ঠিক আমার করে নেব। পরের দিন নন্দিনী অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তার মুখে মুচকি হাসি। নন্দিনী মনে মনে বলল, যাই হোক, 15 দিন তো, এই কটা দিন শান্তভাবে থাকতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপর সোজা লন্ডন। আর কখনো এই ছেলের মুখ দেখব না আমি। নন্দিনী নাস্তার টেবিলে গিয়ে বসে। আকাশের মা বাবা সবাই তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। নন্দিনী জোর করে একটা হাসি মুখে এনে নাস্তা শেষ করে। আকাশ বুঝতে পারে নন্দিনী অফিসে যাবে হয়তো। আপনি অফিসে যাবেন? হ্যাঁ। কেউ কিছু বলেনি। নন্দিনী খাবার শেষ হয়ে যায়, সে যাবার জন্য উঠে দাঁড়ায়। পেছন থেকে আকাশে মা বলে ওঠে, বৌমা, টিফিন বক্সটা নাও নিজে, আমি তোমার জন্য টিফিন গুছিয়ে রেখেছিলাম। আজকে আর দরকার নেই মা, আমার একটা মিটিং আছে, লাঞ্চটা ওখানেই সেরে নেব। আকাশে মা কিছু বলতে চেয়েও পারলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেন। নতুন বউ, কিন্তু কেমন যেন উড়নচণ্ডী লাগছে তাকে। তার মনে হচ্ছে এই মেয়ে কারো কথা শুনবে না, মানবে না। নন্দিনী তড়িঘড়ি করে অফিস চলে গেল। তার এমন আচরণে আকাশের মায়ের মনে একটু খটকা লাগলো। কি হলো রে আকাশ, বৌমা এমন করে চলে গেল কেন? টিফিনটাও নিল না? তুমি চিন্তা করো না মা, নতুন নতুন তো সব ঠিক হয়ে যাবে, আমি ঠিক সামলে নেব। আকাশ তার ফোনটা পকেটে নিয়ে বাইকের চাবিটা হাতে তুলে নিল। মায়ের কাছে জানতে চাইল, মা, আমি নন্দিনীর অফিসে যাচ্ছি। নন্দিনীর অফিসের ঠিকানাটা কোথায় জানো তুমি? তোমরা দেখছি কথা বললে এটা নিয়ে। আরে, তোমরা দুজন এক অফিসে কাজ করো, একসাথেই তো যেতে পারতে। কি বলছো মা, নন্দিনী আমাদের অফিসে কাজ করে? হ্যাঁ, সে তো আমাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার। সেখানে তাকে দেখেই তো তোমার বাবা পছন্দ করলো তোমার জন্য।
তাই তো। আকাশের মনে পড়ল তার নতুন অফিসে নতুন একজন সিনিয়র ম্যানেজার এসেছেন, যার কাজের প্রশংসা সবাই করে, কিন্তু সে কোনোদিন তাকে সামনাসামনি দেখেনি। সে যে নন্দিনী তা জানতো না। অফিসটাও মূলত আকাশের বাবারই, তবে আকাশ সেখানে ছোট্ট একটা পদে কাজ করে। বলা যায় তার যোগ্যতা যতখানি ততখানি কি। আকাশের মা বললেন, আচ্ছা যাবি, যেহেতু অফিসে গিয়ে ওর টিফিনটা দিয়ে আয় বাবা, বেচারি সারাটা দিন না খেয়ে থাকবে। আকাশ তার মায়ের হাত থেকে টিফিন বক্স নিল, তারপর বাইকে চড়ে বেরিয়ে পড়ল। ঝালমরিচ, তুমি আমাকে পাত্তা না দিয়ে চলে এসেছো। এবার দেখো আমি কি করি। নন্দিনী তার কেবিনের গভীর মন দিয়ে কাজ করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। সে মাথা না তুলেই বলল, ভেতরে আসুন। দরজা খুলে আকাশকে দেখে নন্দিনী চমকে উঠল। সে অবাক হয়ে বলল, তুমি এখানে কেন? কেমন আছেন ম্যাডাম? অবাক হলেন কেন এত? আমার কি এখানে আসা নিষেধ নাকি? তোমার তো আমার সাথে কোনো কাজ নেই। আমার কেবিনে তুমি কি করছো? এখানকার ঠিকানা কই পেলে? আকাশ টিফিন বক্সটা টেবিলের ওপর রাখল। এটা আপনার টিফিন, মা আপনার জন্য দিয়ে দিয়েছেন। আর আপনি বোধহয় ভুলে গেছেন এই অফিসটা আমার বাবার। আমিও এখানে জব করি। ও হ্যাঁ, আমার শ্বশুরের ছেলে তো এখানে নাকি জব করতো। যাই হোক, আমি তো আগেই বলেছিলাম আমার মিটিং আছে, আমি নাস্তা করে নিব। দরকার কি ছিল? মিটিং আছে বললেই তো আর হয়ে যায় না, খেতে তো হবে। আর যদি না খান তাহলে তো অসুস্থ হবেন। আর আপনার শরীরের দায়িত্ব এখন আমার। আমি আমার শরীরের দায়িত্ব নিতে পারি, তোমার কোনো দরকার নেই। কিন্তু এখন তো আপনার শরীরের সব কিছুর দায়িত্ব আমার। এখনই এখান থেকে বের হও, আমার অনেক কাজ আছে। আকাশ বুঝতে পারে নন্দিনী রেগে যাচ্ছে। আকাশ তাকে আরও রাগানোর জন্য বলল, আমারও কাজ আছে, কিন্তু আপনি তো কিছু খাবেন না, তাই আপনার সামনে বসে আছি। নন্দিনী রাগে দাঁত কিরমির করে বলল, আমি কি তোমার কথা শুনতে এখানে এসেছি নাকি? তুমি না গেলে আমি কিন্তু চিৎকার করব। আহা, চিৎকার করবেন কেন? এসো না, একসাথে লাঞ্চ করি আর প্রেম করি। এইখানে, এই অফিসে সব অফিসের লোক দেখবে। আর তোমার সাথে খাবই বা কেন আমি? দেখুক, আপনি তো আমার বউ। নন্দিনী আর কথা না বাড়িয়ে টিফিন বক্সটা হাতে নিয়ে দরজার কাছে গেল। ঠিক আছে, তুমি বসো, আমি না হয় ক্যান্টিনে গিয়ে খাই। জান খান, আমি আপনার জন্য বসে থাকবো। আর হ্যাঁ, আপনার জন্য আমি কিছু এনেছি। কি এনেছো? আপনার রাগ ভাঙানোর জন্য ঝালমুড়ি এনেছি। নন্দিনী এবার ভীষণ রেগে গেল। তুমি কি আমাকে ঝালমুড়ি ভেবেছো? আমার সাথে আর কোনোদিন ঝালমুড়ি নিয়ে কথা বলবে না। কি ঝালমুড়ি ঝালমুড়ি করো সারাদিন? ঠিক আছে, আর কথা বলবো না। কিন্তু আমি অবাক, এই ঝালমরিচ সেদিন রাতে আমার বুকে শুয়েছিল, কি করে সম্ভব? বেরো, বেরো বলছি, অনেক হয়েছে, বেরো। আকাশ হাসতে হাসতে বেরিয়ে গেল। আজ তার অফিসে কাজ নেই। সে নন্দিনীর রাগ দেখে খুব মজা পেল। কিছুক্ষণ পর নন্দিনী তার কেবিন থেকে বের হলো। সে নিচে নেমে ক্যান্টিনে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা পরিচিত চেহারার উপর। বাইক নিয়ে তার দিকে এগিয়ে আসছে সজীব। নন্দিনীকে দেখে সজীব হেসে বলল, আরে কেমন আছো নন্দিনী? শুনলাম তুমি বিয়ে করেছো, হ্যাঁ করছি। কিন্তু মনমরা লাগছে কেন? চেহারা এমন। তুমি কি বিয়েতে খুশি নও? আমার এই বিয়েতে কোনো আনন্দ নেই, জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা বাইকে ওঠো, কোথাও গিয়ে গল্প করি। এখন তো তোমার অফিস ছুটি হয়ে গেছে। নন্দিনী তার প্রস্তাবটা পছন্দ করলো। সজীবের সাথে গল্প করলে তার মন হালকা হবে। সে বাইকে উঠে সজীবের পিছনে বসে পড়ল। তারা দুজন একটা পার্কে গিয়ে বসে গল্প করতে লাগলো। নন্দিনী বলল, আমার এক্সের সাথে বিয়ে হয়েছে, বয়সেও অনেক ছোট। আমি রাগের মাথায় ছবি না দেখে বিয়েটা করেছি। এখন অবাক লাগছে, কি করলাম। এখন কি করবে? কি আর করব, লন্ডনের ভিসা পেলেই ভাগবো। আমার বাবা মাকে কিছু একটা বলে ম্যানেজ করে নেব। আমার পার্টনার? নন্দিনী লজ্জায় তার দিকে তাকিয়ে বলল, মনের মতো কাউকে পেলে পার্টনারও খুঁজে নেব। আমি কি তোমার মনের মতো নই? নন্দিনী তার কথার উত্তর দিল না। তারা একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে চোখ মিশে গেল। দুজনেই জানতো দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু কেউ কিছু বলল না।
সজীবের সাথে সময় কাটিয়ে নন্দিনীর খুব ভালো লাগলো। সে আকাশের কথা একদম ভুলে গিয়েছিল। এদিকে আকাশে বাড়ি ফিরে দেখলো নন্দিনী এখনও ফিরেনি। তার মন চিন্তায় ভরে গেল। সে ফোন করার চেষ্টা করলো, কিন্তু নন্দিনীর ফোন বন্ধ। আকাশের মা তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আকাশ? নন্দিনী এখনো ফেরেনি? না মা, ওর ফোনও বন্ধ। দাঁড়াও দেখছি আমি। আকাশ তড়িঘড়ি করে তার বাইকে চড়ে বেরিয়ে পড়ল। সে সোজা নন্দিনীর অফিসে গেল। সেখানে গিয়ে সে একজন অফিস স্টাফকে জিজ্ঞেস করলো, নন্দিনী কোথায়? ম্যাডাম তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। শুনেছি একজন বাইকে করে তাকে পার্কে নিয়ে গেছে। বলাবলি করছিল অফিসের কজন। আকাশের মাথা গরম হয়ে গেল। পার্কে? কত বড় সাহস! সে সোজা পার্কের দিকে গেল। সেখানে গিয়ে দেখলো নন্দিনী আর সজীব খুব হাসাহাসি করে গল্প করছে। তাদের দেখে আকাশের আরও রাগ বেড়ে গেল। সে কিছু বলল না, শুধু দূরে দাঁড়িয়ে তাদের দেখলো। আকাশে মনে হলো নন্দিনী তাকে ছেড়ে চলে যাবে, তার জন্যই এসব করছে। এর সম্পর্কটা হয়তো টিকবে না। সে রাগে মুখ লাল করে বাড়ি ফিরে গেল। নন্দিনীকে কিছু বলল না, শুধু মনে মনে বলল, দেখা যাক এই ঝালমরিচ কত দূর যায়। ওর ঝাল আমি কমিয়ে দিব। আকাশ বাড়ি ফিরে এলে তার মা জিজ্ঞেস করে, কিন্তু আকাশ কোনো কথা বলে না। আকাশের মা চিন্তায় পড়ে যায়। কী যে শুরু হলো সে কিছুই বুঝতে পারে না। আকাশ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত বালে নন্দিনীর হুঁশ হয়। সে সজীবকে বলে, সজীব, অনেক রাত হলো, আসি, আবার দেখা হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। নন্দিনী হাত নাড়িয়ে চলে আসে। বাড়ি ফিরে দেখে সব নীরব। আকাশের মা টেবিলে মাথা রেখে শুয়ে আছে। নন্দিনী পা টিপে টিপে রুমে ঢোকার চেষ্টা করে। আকাশের মা টেপে বলে ওঠে, বৌমা এত রাত করে এলে, কই ছিলে? ইসরে, ধরা পড়ে গেলাম। মা, অফিসে ছিলাম, আজ মিটিং ছিল। বৌমা, তোমার অমতে আমরা তোমাকে আনিনি। বিয়ে করে এসেছো মাত্র 3-4 দিন, ওর ভিতরে মিথ্যা বলা শুরু করলে। আকাশ তোমার অফিসে গেছিল, তোমাকে পায়নি। এসব কি হচ্ছে বৌমা? আমি কিছু বুঝতে পারছি না। মা, আমি আপনাকে সব বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করছি না। এ বলে নন্দিনী চলে গেল। আকাশের মা হাঁ করে থাকলো। বুঝতে পারেন ছেলে আর ছেলের বউয়ের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এদিকে রুমে ঢুকে নন্দিনী দেখে আকাশ শুয়ে আছে। নন্দিনী কথা না বলে ড্রেস পাল্টে চুপচাপ শুয়ে পড়ে। সকাল হতেই নন্দিনী ঘুম থেকে উঠে দেখে আকাশ তার দিকে তাকিয়ে আছে। তার চোখে একরাশ প্রশ্ন। নন্দিনী একটু ঢোক গিলে বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? গতকাল এত রাত করে বাড়ি ফিরলে কেন? আমার যেখানে খুশি, যখন খুশি ফিরব। তুমি আমায় প্রশ্ন করার কে? আর তুমি করে বলছো কেন? 5 বছরের ছোট পুচকে কোথাকার। আমি তোমার স্বামী, প্রশ্ন করব আর তুমি করেও বলবো। স্বামী? আমি তোমাকে স্বামী মানি না। এমন একটা কথা আর মুখে আনবে না। কেন? ও, গত রাতে তো বেশ প্রেম করছো, আজ সকালে এমন কেন মুডটা? প্রেমিক ছাড়া ভালো লাগছে না, তাই না? আমি কোনো প্রেম ট্রেম করিনি। কি বাজে কথা বলছো এসব? তাহলে কি করছিলে সজীবের সাথে? পার্কে প্রেম প্রেম খেলা, আর এখন আমার সাথে ঝগড়া, রোম্যান্স, সংসার। চাওটা কি তুমি? তুমি কি 2 নৌকায় পা দিয়ে চলছো? সজীব আমার বন্ধু, তার সাথে আমি গল্প করছিলাম। বন্ধুর সাথে রাতভর প্রেম, রাতভর আড্ডা, স্বামী শ্বশুর বাড়ি ফেলে কোন নতুন বউ এসব করে? আকাশ, তুমি খুব খারাপ। এসব কি কথা? তুমি আমাকে কি বলতে চাও? তোমার সাথে আমি আর কথা বলবো না। আমি খারাপ? তুমি খারাপ? তোমার মতো মেয়ে আমি জীবনেও দেখিনি। আমার মতো মেয়ে, তাই না? আমার মতো মেয়েই এখন তোমার বউ। তুমি আমার বউ? হ্যাঁ, আমি তোমার বউ। এখন কি করবে? তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়বো? আমি তো জানি তুমি আমাকে ছাড়তে চাইবে না, কিন্তু আমি তোমাকে ছাড়বই। এই মাত্র না বললে বউ, আবার ছাড়বে কেন? দেখা যাক। আমি তোমাকে ছাড়ছি না। তাহলে তুমি কি করবে? আমি তোমার পেছনেই থাকবো, ঘুরবো। যেখানে যাবে সেখানে আমি তোমার পেছনে থাকবো। বিয়ে করছি ছাড়ার জন্য। তার মানে তুমি আমাকে ফলো করবে? আমার স্বাধীনতা নেই? ফলো কেন? আমি তো তোমার স্বামী, আমার জানার অধিকার নেই তুমি কি করো? তুমি খুব খারাপ। আমি খারাপ? হ্যাঁ, তুমি খারাপ। তোমার মতো ছেলে আর একটাও দেখিনি। তুই তো আমাকে চেনোই না। আমি তোমাকে খুব ভালো করে চিনি, এক্স না, কাল নাগ একটা। তুই আমাকে চিনলে এমন কথা বলতে না। আমি তোমার সাথে আর কথাই বলবো না।
ঠিক আছে বলো না, না বললে কি? নন্দিনী রাগ করে উঠে দাঁড়িয়ে সে বাথরুমে চলে যায়। আকাশ তার দিকে তাকিয়ে থাকে। নন্দিনী অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে। আকাশ তার পিছু নেয়। বৌমা তুমি কি টিফিন নেবে? না মা, আমার টিফিন লাগবে না, আমি অফিসে খেয়ে নেব। আর রোজ রোজ এসব ঝামেলা করতে হবে না, ওখানে সব পাওয়া যায়। ও ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয়। দাঁড়াও, আমি তোমার সাথে যাব। কেন? আমি তো তোমার স্বামী, আমি তো তোমার সাথে যেতেই পারি। আমি তোমার সাথে যাব কেন? আমি তোমার পেছনেই যাব। নন্দিনী রেগে যায়। সে স্কুটিতে চড়ে অফিসে যায়। আকাশ তার পেছনে পেছনে যায়। অফিসে এসে নন্দিনী রেগে যায়। কি করছো তুমি? আমি তো আমার বউকে ফলো করছি। তুমি কি এসব বন্ধ করবে না? তুমি আসলেই খুব খারাপ। আমি খারাপ? আমি তো তোমার স্বামী। আলুর স্বামী। আমি তোমার স্বামী মানি না, আমার যা ইচ্ছে তাই করব। নন্দিনী রেগে গিয়ে তার কেবিনে চলে যায়। আকাশ তার পিছু নেয়। দুপুরে লাঞ্চের সময় নন্দিনী ক্যান্টিনে যায়। সজীবও সেখানে উপস্থিত। আরে নন্দিনী, কেমন আছো? ভালো নেই। কি হয়েছে? আমার বর আমাকে খুব জ্বালাচ্ছে। কেন? সে আমাকে ফলো করছে, যেখানে যাচ্ছি সেখানে সে আমার পেছনেই থাকছে। কেন? আরে বলো না, বলে আমি ওর বউ। এটা কোনো কথা? ওমা, বউ? ঠিকই তো বলে। বিয়ে হয়েছে তোমাদের, তাহলে কি তুমি তার বউ নও? আমি তার বউ নই। তাহলে তুমি কে? আমি তার বউ নই। রাগ করে বলছো? সম্পর্ক তো তোমার স্বামী স্ত্রীর। তোমার বর তো তোমাকে খুব ভালোবাসে। আমি জানি, কিন্তু আমি তাকে ভালোবাসি না। আমাকে ভালোবাসো? নন্দিনী লজ্জায় তার দিকে তাকায়। সে কোনো উত্তর দেয় না। তার একে অপরের দিকে তাকিয়ে হাসে। আকাশ ওদের দিকে তাকিয়ে থাকে। সে সব শুনে ফেলে। তার চোখে একরাশ রাগ। সে কিছু বলে না, শুধু দূরে দাঁড়িয়ে থাকে। আর সব কিছু দেখে লাঞ্চের পর নন্দিনী তার কেবিনে যায়। আকাশ তার সামনে এসে দাঁড়ায়। কি করছো তুমি? কাজ করছি। তুমি আবারও? একটা সোজা উত্তর দাও, তুমি সত্যি আমাকে ভালোবাসো না? না। তুমি কি সজীবকে ভালোবাসো? হ্যাঁ। তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছো? আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি? করিনি তো। তাহলে এসবের মানে কি? আর আমাকে ছাড়ো, না হলে থাকো। এভাবে ঝুলাঝুলি চলবে না। আমাকে কালনাগ বললে না? তুমি কালনাগিনী। এক্স মানেই কালনাগিনী। হোয়াট? আমি? হ্যাঁ তুমি। আকাশ আর কথা বাড়ে না। বাড়ি ফিরে আসে। সে তার রুমে যায়। খুব কষ্ট হচ্ছিল। তার চোখ থেকে জল পড়তে থাকে। সে ভেবেছে সব ঠিক করবে, একসময় সব ঠিক হবে। কিন্তু আজ নন্দিনী যা বলল, যা কিছু নিজ চোখে দেখলো, তারপর আর কোনো আশা থাকে না। এই সময় তার রুমে তার মা ঢুকে। ছেলেকে কখনো কাঁদতে দেখেনি এমন করে। অবাক হয়ে বলে, কি হয়েছে আকাশ? মা, আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে বাবা? মাকে খুলে বল। মা, নন্দিনী আমাকে ভালোবাসে না। কি বলছিস? হ্যাঁ মা, নন্দিনী সজীবকে ভালোবাসে। সজীবকে? তার বন্ধু। আমি নন্দিনীকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না মা। আমি আর পারছি না। তাহলে কি তুই তাকে ছেড়ে দিবি? জানি না মা, ওকে ছেড়েও আমি থাকতে পারবো না। কি করব বুঝতেছি না। আকাশে মা তাকে জড়িয়ে ধরে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি কোনো বুদ্ধি বের করছি, তুই শুধু সে মতে কাজ কর। দেখবি ও পড়বে, ওর 14 গোষ্ঠী পড়বে। কি করবে? আগামীকাল তোরা গ্রামের বাড়ি যাবে। ওখানে তোর কাজিন শিলার বিয়ে। ওখানে গেলে আশা করি কাজ হয়ে যাবে। মানে কিভাবে? তুই যা, দেখবি। ও হ্যাঁ, আমরাও যাব, সমস্যা নেই। ওখানে সজীবও থাকবে না। এই সময়ে ও তোর কাছাকাছি আসবে, আর তুই ওকে ইমপ্রেস করবি। দেখবি সব ঠিক হবে, ও তোরও হবে। আকাশ তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তার চোখে একরাশ আশা। সে তার মাকে বলে, হ্যাঁ মা, নন্দিনী আমার হবেই। আমি নন্দিনীকে আমার করে নেব। দুপুর নাগাদ নন্দিনী অফিস থেকে ফিরল। তার মনটা তখনও সজীবের কথায় আচ্ছন্ন হয়ে আছে। বাড়ি ফিরে দেখল আকাশে মা তার জন্য দুপুরে খাবারের অপেক্ষা করছেন। বৌমা, হাত মুখ ধুয়ে খেতে এসো। জি মা। নন্দিনী টেবিলে এসে বসে। আকাশে মা তার পাশে বসে নরম সুরে বলেন, বৌমা, তোমার সাথে একটা কথা আছে। বলো মা। আমরা আজ বিকেলে গ্রামের বাড়ি যাচ্ছি, আকাশের কাজিন শিলার বিয়ে। কিন্তু মা, আমার অফিস। সেসব তোমার বাবা সামলে নেবেন। তুমি, আকাশ আর তোমার ননদ যাবে।
নন্দিনীর মনে একরাশ বিরক্তি। সে জোর করে হাসি মুখ এনে বলে, ঠিক আছে মা। ঠিক তখনই আকাশ আর তার বোন রূপা ঘরে ঢোকে। রূপা নন্দিনীকে দেখে মুচকি হাসে। ও, অবশেষে আমার মিষ্টি ভাবি ফিরল। এবার ভাইয়া আর ভাবি জমিয়ে খেলবে। রূপা, কি বলছো? ছি। আরে ঠিকই তো বলছি। ভাইয়া তোমাকে নিয়ে সারা গ্রাম ঘুরবে, বেড়াবে, হানিমুন হয়ে যাবে। রূপা কী সব বলছিস? কেন রে ভাই, হানিমুন হবে না বুঝি? এই সুযোগে ভাবি আর তুই একটু কাছাকাছি আসবি। তুমিও কি তাই ভাবছো? এসবের জন্যই আবার গ্রামে নিতে চাচ্ছ, তাই না? না, এমন কিছু না। বিয়ে হয়ে যাব ব্যাস। ও ছোট মানুষ, ওর কথা এত ধরো না। নন্দিনী আর আকাশ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে যেন না বলা কথা, তবুও চোখে চোখে কথা হচ্ছে। আকাশের মনে আশা আর নন্দিনীর মনে এক অস্থিরতা বাড়ছে। বিকেলে সবে মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। রূপা আর নন্দিনী পেছনের সিটে বসে গল্প করছিল আর আকাশ ড্রাইভ করছিল। নন্দিনী জানালার বাইরে তাকিয়ে দেখছিল চারপাশে সবুজ মাঠ। তার মনটা কিছুটা হালকা লাগছিল। গ্রামের কাছে এসে হঠাৎ তাদের গাড়ি একটা কাদা রাস্তায় আটকে গেল। ড্রাইভার অনেক চেষ্টা করেও গাড়ি বের করতে পারল না। স্যার, গাড়িতে আর যাবে না, হেঁটে যেতে হবে। কি? এই কাদা দিয়ে হাঁটতে হবে? ইয়াক! আরে ভাবি, গ্রামের রাস্তা এমন কাদাই তো থাকবে। এখন চল, ভাইয়ার হাত ধরে পার হয়ে যাই। ভাইয়া আমাদের পার করে দেবে, সমস্যা নাই। আকাশ, এভাবে যাওয়া যায়? তোমার কি মনে হচ্ছে আমি এই কাদা মারিয়ে যাব? আরে চলো, এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। আকাশের মা এবং বাকিরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলেন। নন্দিনী এক পায়ে এগোতে তার পায়ে কাদা লেগে গেল। ইস, আমার জুতো নষ্ট হয়ে গেল। ভাবি, তুমি তো দেখি একেবারে শহরের ম্যাডাম। গ্রামের কাদা দেখে তোমার এই অবস্থা। নন্দিনী এসো, আমি তোমাকে কোলে তুলে নিচ্ছি। কি বলছো? এখানে সবাই আছে। তাতে কি, আমার বউকে আমি কোলে নিতেই পারি। নন্দিনী কিছু বলার আগেই আকাশ তাকে কোলে তুলে নিল। গ্রামের লোকজন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। রূপা হেসে বলল, দেখেছো আমার ভাইয়া কত রোমান্টিক। হানিমুন এখনই শুরু হয়ে গেছে। ছাড়ো আমায়, সবাই দেখছে। না, এখন আর ছাড়ছি না। নন্দিনী আর কোনো কথা বলল না। সে আকাশের বুকে লজ্জায় মাথা রেখে নুয়ে রইল, যাতে কেউ তার চেহারা না দেখে। অবশেষে তারা বাড়িতে পৌঁছালো। গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। বাড়ির সব মেয়ে এবং মহিলারা নতুন বউকে দেখতে ছুটে এলো। আরে বৌমা, এসেছিস? আয়, কত কষ্ট করে এসেছিস। সেদিন বিকেলে হলুদের ফাংশন শুরু হলো। শিলাকে হলুদ বরণ করার জন্য সব ছেলে মেয়ে বুড়ো জোয়ান জড়ো হয়েছে। আকাশ, নন্দিনী এবং রূপাও সেখানে আছে। শিলার বোন নীলা বলে, এই আকাশ, তুই তোর বউয়ের গালে হলুদ দিবি না? দেবো না কেন, দেবো তো। আকাশ শিলার গালে হলুদ দিয়ে তারপর নন্দিনীর দিকে এগিয়ে গেল। নন্দিনী ভয়ে পিছিয়ে গেল। তুমি কি করছো? তোমার গালে একটু হলুদ লাগাবো। আকাশ তার হাতে একটু হলুদ দিয়ে নন্দিনীর গালে লাগিয়ে দিল। রূপা হেসে বলল, ভাইয়া, তোর তো ভালোই সাহস। ভাবি তোকে একেবারেই খুন করে দিবে, খুন করবে। রূপা, চুপ করো। কি রে আকাশ, তোর তো বেশ সাহস। তোর বউয়ের যে রাগ শুনলাম, তাতে তো মনে হচ্ছে আজ তোর দফা রফা করে ছাড়বে। আরে বউয়ের সাথে একটু প্রেম না করলে কি হয়? প্রেম না, বরং যন্ত্রণা। রূপা তখন সবার উদ্দেশ্যে বলল, এই শোনো সবাই, অনেক হলো। এইবার একটা মজার খেলা খেলবো। খেলা শুরু করা যাক। যে সবচেয়ে ভালো নাচবে তার জন্য পুরস্কার আছে। রূপার কথা শুনে এক একে সবাই নাচতে শুরু করলো। নন্দিনী একটু দূরে দাঁড়িয়েছিল। আকাশ তার হাত ধরে টেনে নাচের মাঝখানে নিয়ে এলো। আরে আরে, কি করছো তুমি? আমাকে টেনে আনছো কেন? আমি নাচতে জানি না। আরে আমার হাত ধরো, দেখো তুমি পারবে। নন্দিনী অনিচ্ছা সত্ত্বেও আকাশের হাত ধরে নাচতে শুরু করলো। রূপা তাদের নাচের ভিডিও করছিল। বাহ, আমার ভাইয়া ভাবি তো
চুটি দারুণ। নন্দিনী খুব বিরক্ত লাগছিল, কিন্তু কেন যেন এমন একটা পরিবেশ আকাশের ছোঁয়াও তার ভালো লাগতে শুরু করলো। হলুদের ফাংশন শেষ হলো, সবাই যে যার ঘরে গেল। রাত বাড়ল, সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। নন্দিনী সারাদিনের ঘটনা নিয়ে ভাবতে লাগলো। সে বুঝলো আকাশকে সে যতটা খারাপ ভেবেছিল সে আসলে তেমন নয়। তার মধ্যে ভালো দিকও আছে। আকাশ যত্নবান ছেলে, সুদর্শন আর মন কাড়ার মতো, তবে তার মন এখনও সজীবের টানে পড়ে আছে। এসব ভাবতে ভাবতে নন্দিনী বাইরে তাকালো জানালা দিয়ে। নন্দিনী যে ঘরটায় শুয়েছিল তা বেশ বড় আর পুরনো, দুটি কামরা, তবে তা ছনের। গ্রামের পুরনো ঘর কি না। নন্দিনীর মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল, তবু তার কিছু করেনি। জানালার বাইরে শুধু অন্ধকার। তার মনটা একটু অজানা ভয়ে কেঁপে উঠল। কেন যে একা থাকতে এলাম? সবার সাথে সাথে থাকলেই ভালো হতো। আকাশটাও কোথায় গেল? হঠাৎ জানালার বাইরে কিছু একটা নড়াচড়া করতে দেখে নন্দিনী চমকে উঠল। সে ভয়ে ভয়ে জানালার দিকে এগিয়ে গেল। একটা কালো ছায়া তার চোখের সামনে দিয়ে সরে গেল। নন্দিনী ভয়ে চিৎকার করে উঠল। বাঁচাও, বাঁচাও! নন্দিনী চিৎকার শুনে আকাশের মা আর রূপা সবাই ছুটে এলো। আকাশ সবার আগে তার ঘরে ঢুকলো। কি হয়েছে নন্দিনী, কি হয়েছে? নন্দিনী কাঁদতে কাঁদতে আকাশকে জড়িয়ে ধরল। ভূত, ভূত! আমি ভূত দেখেছি। ভূত? এই যুগেও ভূত? হ্যাঁ, দেখেছি। জানালার বাইরে একটা কালো ছায়া। আরে ও কিচ্ছু না, হয়তো কোনো গাছপালা হবে। তুমি ভয় পেও না, আমি আছি তো। নন্দিনী আকাশের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আকাশ তাকে সান্ত্বনা দিতে লাগলো। তারপর চোখ দিয়ে ইশারা করে বাকিদের চলে যেতে বলল। সবাই মুচকি হেসে চলে গেল। এই দেখো, আমি তো আছি, আর ভয় পাবে না। তুমি আজ রাতে আমার সাথে থাকবে? ও মা, তো এখানেই তো থাকবো, না হলে কই থাকবো? ঠিক আছে, তাহলে আসো। সারাদিনের জার্নিতে ভালো লাগছে না, আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাবো। ভয় লাগছে খুব। ঠিক আছে। সেদিন রাতে নন্দিনী আকাশের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমালো। আকাশ মুচকে মুচকে হাসে। সকালে যখন ঘুম ভাঙলো তখন সে দেখলো আকাশ তার দিকেই তাকিয়ে আছে। তুমি হাঁ করে কি দেখছো? এত ভোরবেলায় এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি জেগেছিলে? হ্যাঁ। কেন? তোমার মতো ভূতের ভয় পাওয়া মানুষের পাশে ঘুমাবো কি করে? আবার কখনো চেঁচাও, তোমাকে পাহারা দিচ্ছিলাম। নন্দিনী কিছু বলল না। তখন সবে মাত্র ভোর হয়েছে, অন্ধকার পুরোপুরি কাটেনি। নন্দিনী বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। সে আকাশকে তার সাথে যেতে বলে। আকাশ, আমার সাথে এসো। কোথায়? বাথরুমে। কেন? আমার ভয় লাগছে। বাথরুমেও ভূত থাকে নাকি? থাকে, গ্রামের সবখানে থাকে। উফ, এত জিজ্ঞেস করো কেন? আসো তো। ঠিক আছে, চলো। আকাশ নন্দিনীর সাথে বাথরুমে যায়। নন্দিনী ভয়ে ভয়ে বাথরুমে যায়। এদিকে রূপা আর তার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে মজা করতে লাগলো। আসলে গতকাল রাতে তাই নন্দিনীকে ভয় দেখিয়েছে, আর এসবই আকাশের প্ল্যান ছিল। আর সে কারণেই তো নন্দিনী সারা রাত আকাশকে জড়িয়ে ধরে রেখেছিল। দেখেছিস, আমাদের প্ল্যান সফল। হ্যাঁ, ভাইয়া ভাবি তো জমিয়ে হানিমুন করছে। হ্যাঁ, যা বলেছিস। ননদিনী ভাবি নিশ্চয়ই আকাশকে ভালোবেসে কিছু বুঝতে পারছে না। নন্দিনী আর আকাশ যখন ঘরে ফিরল তখন রূপা তাদের দিকে তাকিয়ে হাসছিল। কি রে বিচ্ছুর দল, এত সকাল সকাল এখানে কি করছিস তোরা? কি ভাবি? হুম, হানিমুন কেমন হলো? রূপা, আরে এমন ভাবে লজ্জা পাচ্ছ কেন? আমরা তো গতকাল রাতেই সব কিছু করেছি, ভুলটুক কিছু না। আমরা ছিলাম, দেখলাম তোমার কি অবস্থা হয়। আর তারপর তোমরা জমিয়ে হানিমুন করলে তো। নন্দিনী কিছু বলতে পারল না। সে আকাশের দিকে তাকালো। আকাশ মুচকি হাসছিল। কিছুক্ষণ পর নন্দিনী ঘরে যায়। আকাশ মনে মনে বুঝতে পারে এখনই বোম ফাটবে। একটু ভয়ে ভয়ে ঘরে ঢোকে। ঘরে ঢুকতে নন্দিনী ফোঁস করে ওঠে। তুমি আমাকে ভয় দেখালে কেন? আমি তো তোমাকে ভয় দেখাইনি। তাহলে কে দেখালো? রূপা আর তার বন্ধুরা। তা তুমি তো নিশ্চয়ই জানো। জানো না? আমি 100% শিওর তুমি জানো। হ্যাঁ। জানো? তার মানে তুমি এসবের মূল। ওফ,
তুমি তুমি একটা ইডিয়েট। তুমি খুব খারাপ। আমার দুর্বলতার সুযোগ নিলে। সারা রাত তোমার মতো একটা ইতরকে আমি জড়িয়ে ধরে ঘুমালাম। আমি খারাপ? আর সুযোগ কই নিলাম? নিলে তো এতক্ষণে বাচ্চা দিয়ে দিতাম। ছি, কি নোংরা। তুমি খারাপ না, ডাবল 3 গুণ 4 গুণ খারাপ। আমি খারাপ কারণ আমি তোমাকে ভালোবাসি। যেদিনই খারাপ থাকবে না বুঝবে। আকাশ কিছু না বলে চলে যায়। নন্দিনী সেদিকে তাকিয়ে থাকে। সেদিন সকাল থেকে শিলার বিয়ের আসল উৎসব শুরু হয়ে গেল। সারা বাড়ি জুড়ে আনন্দের একটা ঢেউ বয়ে যাচ্ছে। চারদিকে ফুলের সাজ, গান বাজনা আর হই হুল্লোড়। নন্দিনী আর আকাশের ঘুম ভাঙতেই রূপা আর নীলা ঘরে এসে হাজির, তাদের চোখে দুষ্টামি ভরা হাসি। কি ভাইয়া ভাবি, সারা রাত কেমন কাটলো? রূপা, আবার শুরু করলে? তোমরা গতকাল রাতে কি কাণ্ড করেছো আমি সব জানি। আকাশ, তুমিও এর সঙ্গে জড়িত ছিলে। আরে কি বলছো? আমি তো শুধু আহা, ভাইয়াকে কিছু বলো না ভাবি। আমরা তো শুধু তোমাদের কাছাকাছি আনার চেষ্টা করেছিলাম। তুমি কি বুঝতে পারো না কেন এসব করেছি? শোনো নীলা, এসব নাটক বন্ধ করো। আমার এসব পছন্দ নয়। আর আকাশ, তুমিও খুব খারাপ। আমি খারাপ, বেশ আমি খারাপই। নন্দিনী আর কিছু বলতে পারল না। তার ভেতরে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। রাগ, বিরক্তি, লজ্জা আর কিছুটা ভালো লাগা। সে মুখ ঘুরিয়ে বারান্দায় চলে গেল। রূপার নীলা আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগলো। দেখলে ভাইয়া ভাবি কি রকম লজ্জা পেয়ে গেছে। আমাদের প্ল্যান কাজ করছে। জানি, তবে ও এখন একটু রেগে আছে। ওকে একটু সময় দিতে হবে। সকালে নাস্তার পর সবাই মিলে বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েরা শিলাকে সাজাতে বসলো। নীলা আর রূপা নন্দিনীকে নিয়ে মজা করতে শুরু করলো। ভাবি, তুমিও আমাদের সাথে আসো, শিলাকে সাজিয়ে দিতে সাহায্য করবে। তোমরা করো, আমি এখন একটু বিশ্রাম নেব, ভালো লাগছে না। আরে বাবা, বিশ্রাম পরে হবে, এখন কাজ করো। আর কাজ করতে করতে ভাইয়া দিকে তাকিয়ে থাকো। এই রূপা, কি হচ্ছে ওখানে? কিচ্ছু না ভাইয়া, ভাবি কেন জানি লজ্জা পাচ্ছে। নন্দিনীর রাগে রূপার দিকে তাকালো, কিন্তু আকাশের দিকে তাকাতেই তার চোখে চোখ পড়ল। আকাশ তাকে দেখে হাসছিল। নন্দিনী চোখ নামিয়ে নিল। শোনো সবাই, মেয়েরা ওকে সাজাক, তোমরা আসো, এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? আজ আমি আর নন্দিনী মিলে বরযাত্রী সাজাবো। কি বলছো? আমি তো কিছুই জানি না। আরে বাবা, জানবি কি করে? এটা তো আমার প্ল্যান। এসো চলো। আকাশ নন্দিনীর হাত ধরে টেনে নিয়ে গেল। সবাই তাদের দিকে তাকিয়ে হাসছিল। রূপা আর নীলা সবার উদ্দেশ্যে বলল, দেখেছো, এটাই তো আসল মজা। আকাশের কথা মতো তারা বরযাত্রীর সাজানোর কাজ শুরু করলো। আকাশ ইচ্ছে করে নন্দিনীকে বিরক্ত করতে লাগলো। সে একবার নন্দিনীর মাথার উপরে ফুল ধরে তো আরেকবার তার গায়ে ফুলের মালা ছুঁড়ে দেয়। আকাশ, কি করছো? ঠিকঠাক কাজ করো। আরে কাজ তো হচ্ছেই, তবে তোমার পাশে থেকে একটু মজা না করলে চলে? তোমার মজাটাই আমার কাছে যন্ত্রণা লাগছে। যন্ত্রণা হলেও দেখো, তোমার মুখে হাসি ফুটে উঠেছে। নন্দিনী বুঝতে পারছিল না আকাশের উপর রাগ করবে নাকি তার কথাই মুগ্ধ হবে। তার রাগ কমে আসছিল, কিন্তু সে ভাব ধরে রইল। একসময় আকাশ একটা বড় ফুলের তোড়ে নন্দিনীর হাতে দিয়ে বলল, নাও এটা ধরো, তোমার হাতে এটা খুব মানাবে। আমার হাতে কেন? এটা তো বরযাত্রীর জন্য। আমার তো সবই তবি, তাই এটা তোমার হাতেই মানায়। নন্দিনী কিছু বলতে পারল না। সে তোড়াটা হাতে নিয়ে দূরে দাঁড়িয়ে রইল। তার মনটা কেন যেন আনন্দে ভরে উঠল, যদিও সে মুখে কিছু বলল না। সন্ধ্যা ঘনিয়ে এলো। বরযাত্রী আসার সময় হয়ে গেল। সবে মিলে শিলাকে নিয়ে প্রস্তুত হলো। রূপা আর নীলা আবারও তাদের দুষ্টামি শুরু করলো। তারা নন্দিনীকে জোর করে বরযাত্রীদের সামনে দাঁড় করিয়ে দিল। ভাবি, তুমি তো বরযাত্রী থেকে স্বাগতম জানাবা। আমাকে কেন? আরে, তুমি তো বাড়ির নতুন বউ, বরযাত্রীরা তোমাকে দেখলে খুশি হবে। নন্দিনী অসহায়ভাবে আকাশের দিকে তাকালো। আকাশ হাসতে হাসতে নন্দিনীর কাছে এলো। যাও, সবাইকে স্বাগত জানাও। ধুরো, কি শুরু করলে? কেন রাগ হচ্ছে?
নন্দিনী আকাশের কথায় চুপ করে গেল। সে মনে মনে বুঝতে পারছিল আকাশের প্রতিটি দুষ্টামির পেছনে তার প্রতি ভালোবাসা লুকিয়ে আছে। বরযাত্রী এলে গেটে তাদের স্বাগত জানানো হলো সবার সামনে। নন্দিনীকে রেখে অনেকেই অবাক হলো। রূপা তখন তার বান্ধবীদের নিয়ে নন্দিনীর কাছে গিয়ে বলল, কি ভাবি, বরযাত্রী দেখে কেমন লাগছে? ভালো লাগছে। আজকে তো তোমাকে আর একটা সারপ্রাইজ দেব। চল, বরযাত্রীর সাথে নাচবে। আমরা সবাই নেচে গেয়ে ওদের বরণ করব। চলো চলো। আরে না না, আমি নাচতে পারি না। কি করছো এসব? ছাড়ো ছাড়ো রূপা। আরে বাবা, তুমি এখানে লুকিয়ে আছো কেন? চলো। রূপা আর তার বন্ধুরা নন্দিনীকে জোর করে নাচের জায়গায় নিয়ে গেল। আকাশ তখন তার বন্ধুর সাথে কথা বলছিল। রূপা আকাশকে ইশারা করলো। আকাশ হাসতে হাসতে নন্দিনীর কাছে গিয়ে তার হাত ধরল। কি হলো, নাচবে না? আমি বললাম তো আমি নাচতে জানি না। আরে আমার হাত ধরো, দেখো তুমি সব পারবে। আকাশ নন্দিনীকে নিয়ে নাচতে শুরু করলো। তারা যখন একসঙ্গে নাচছিল তখন তাদের চোখে চোখে কথা হচ্ছিল। এই মুহূর্তে নন্দিনীর সব রাগ বিরক্তি ভুলে গিয়েছিল। বরযাত্রীদের বরণ করে নেওয়া হলো। নাচ গানের পর আসল বিয়ের অনুষ্ঠান শুরু হলো। শিলা আর তার হবু বরের মাঝখানে নন্দিনী আর আকাশকে বসিয়ে দেওয়া হলো। রূপা আর নীলা এই ব্যবস্থা করেছিল। ভাইয়া ভাবি, তোমরা দুইজন শিলার পাশে বসে থাকো। তোমরা দুইজন তো নতুন জুটি, তোমাদের দেখে শিলা আরো ভালো লাগবে, কত কি শিখতে পারবে। তোমরা কি সব করছো? পাগল হলে নাকি? আরে এরা তো আমাদের জন্যই সব করছে। কিন্তু এসব কি হচ্ছে বুঝতে পারছি না। এত বুঝতে হবে না। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বরের হাত ধোয়ানোর পালা। গ্রামের এই প্রথাটি বেশ মজার। বরকে একটি চেয়ারে বসানো হয় আর বরের শ্যালিকারা এসে তার হাত ধুয়ে দেয়। এরপর বরকে একটা উপহার দিতে হয়। সব শ্যালিকা যখন বরের হাত ধোয়ে ব্যস্ত, রূপা আর নীলা তখন নন্দিনীকে টেনে নিয়ে এলো। আমি কেন? আমি তো ওর শালিকা নই। আরে তুমি তো আমাদের ভাবি, মানে শিলার মতোই আমাদের পরিবারের। আর তাছাড়া তুমি তো আমাদের আসল ভাবি, তাই তোমাকে দিয়েই শুরু করা উচিত। নন্দিনী প্রথমে খুব বিব্রত বোধ করলো। সে কিছুতেই রাজি হচ্ছিল না। আকাশের মা এবং অন্যান্য মহিলারাও হাসাহাসি করছিলেন। আকাশ দূর থেকে সব কিছু দেখছিল আর মনে মনে হাসছিল। তার চোখে মুখে ছিল একরাশ আনন্দ। বাহ, রূপা আর নীলা খুব ভালো কাজ করছে। আজ তো নন্দিনীকে এরা জ্বালিয়ে মারবে। তোমরা কি করছো? ছাড়ো আমাকে। না, ছাড়ছি না। না, তুমি বরকে হাত ধোয়াবে। রূপা নীলা নন্দিনীকে প্রায় টেনে হিসে বরের কাছে নিয়ে গেল। নন্দিনী বাধ্য হয়ে বরের কাছে গেল। সে একটা ঘটিতে করে জল নিল এবং বরের হাতের দিকে তাকালো। ইস, এখন কি হবে? আমি তো এমন কিছু কখনো করিনি। কিভাবে কি করব? কি হলো ভাবি, তাড়াতাড়ি করো। নন্দিনী পানি ঢালতে শুরু করলো। বর হাসতে হাসতে হাত বাড়িয়ে দিল। হাত ধোয়ার পর নিয়ম অনুযায়ী বরকে এবার কিছু টাকা দিতে হবে নন্দিনীকে। নন্দিনী বরের দিকে তাকালো, কিন্তু নন্দিনীকে টাকা দেওয়ার বদলে বর উল্টো নিজেই বলে উঠল, ভাবি আমার হাত তো ধুয়ে দিলে, এবার কি মন দেবে না? হ্যাঁ ভাবি, তোমরা মান না দিলে কিন্তু হবে না। মান? ও মা, মান আমি দিব কেন? মান তো আমাকে দেবে। তুমি তো নতুন বউ আর বড় ভাবি, তাই তুমি দেবে। কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। আরে টাকা নেই তাতে কি, মনের মান দিলেই হবে। তুমি চুপ করো, তোমার জন্য সব হয়েছে। বলেছি আসবো না, এখন কেমন লজ্জা লাগছে। নন্দিনী আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ তার মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। সে বরকে বলল, আচ্ছা, মান তো দেব, তবে একটা শর্তে। কি সত্য? আমাকে একটা গান শোনাতে হবে। হঠাৎ তার মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। সে বরকে বলল। নন্দিনীর এই কথায় সবাই অবাক হয়ে গেল। রূপা আর নীলা হাসতে লাগলো। বাহ, ভাবি তো দেখি বেশ চালাক। ঠিক আছে, গান শোনাবো, কিন্তু আমি যদি গান শোনাই তাহলে তোমাকে একটা ভালো মন দিতে হবে। হুম, মান দেয় বর, এখানে আমাকে মান দিতে হচ্ছে। যাই হোক, গাও গাও। ঠিক আছে, আমিই দেব। বর একটা গান ধরল। গানটি শেষ হলে নন্দিনী তার আঁচল থেকে একটি গোলাপ ফুল বের করে বরের হাতে দিল। মিষ্টি হেসে বলল, এই নাও তোমার মান। এটা কি?
এটা তো গোলাপ। তোমার গান যত সুন্দর ছিল তার থেকে অনেক বেশি সুন্দর এই গোলাপ। এটাই তোমার মান। নন্দিনীর এই বুদ্ধিদীপ্ত জবাবে সবাই মুগ্ধ হয়ে গেল। সবাই প্রশংসা করতে লাগলো। বর বেচারা হাঁ করে রইল। আকাশ দূর থেকে সব দেখছিল। তার ঠোঁটে হাসি ফুটে উঠেছিল। সে মনে মনে ভাবছিল, নন্দিনী সত্যি অন্যরকম, সবার থেকে আলাদা। ও যতটা রাগী তার থেকে অনেক বেশি বুদ্ধিমতী আর নরম মনের অধিকারী। এরপর শুরু হলো খাওয়া দাওয়া। সবাই মিলে আনন্দ করে খাচ্ছিল। নন্দিনীও সবার সাথে বসে খাচ্ছিল। হঠাৎ তার ব্লাউজের পেছন দিকে একটা টান অনুভব করলো। সে বুঝতে পারল তার ব্লাউজের হুক খুলে গেছে। তার বুকের মধ্যে একটা ধড়স করে উঠল। সে দ্রুত আঁচলটা ঠিক করে নিল যাতে কেউ বুঝতে না পারে। সে চারপাশে তাকালো। সবে তখন খাওয়াই ব্যস্ত, কিন্তু তার চোখ চলে গেল আকাশের দিকে। সে দেখল আকাশও তার দিকে তাকিয়ে আছে। তার চোখ ছিল নন্দিনী ব্লাউজের দিকে। নন্দিনী নিশ্চিত হয়ে গেল আকাশ দেখে ফেলেছে। ইস, এখন কি হবে? সবাই দেখলে তো খুব লজ্জা পাবো। নন্দিনী দ্রুত উঠে দাঁড়ালো। সে খাবারের প্লেটটা রেখে কোনো মতে হাত ধুয়ে সবার চোখ এড়িয়ে বাড়ির ভেতরে একটা ফাঁকা রুমের দিকে দৌড় দিল। তার মনে হলো এখন যদি কেউ তাকে দেখে তাহলে কি লজ্জার ব্যাপার হবে। সে দ্রুত ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। নন্দিনী যখন ঘরে ঢুকছিল তখন আকাশকে দেখতে পাই। সেও খাওয়া রেখে নন্দিনী পিছু পিছু সেই ঘরের দিকে গেল। সে বুঝতে পারছিল নন্দিনী নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। সে দরজায় টোকা দিল। নন্দিনী দরজাটা খোলো। কি হয়েছে? কিছু হয়নি, তুমি চলে যাও। নন্দিনী আমি জানি কিছু একটা হয়েছে। তোমার কি শরীর খারাপ? দরজা খোলো প্লিজ। নন্দিনী প্রথমে দরজা খুলতে চাইছিল না, কিন্তু আকাশের নরম সুর শুনে তার মনটা গলে গেল। আর তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। সে আস্তে করে দরজাটা খুলল। আকাশ হুড়মুড় করে ঘরে ঢুকলো। কি হয়েছে? তুমি এমন করছো কেন? কিছু না। নন্দিনী আমাকে বলো। আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে। নন্দিনী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমার ব্লাউজের হুক খুলে গেছে। কি? হ্যাঁ, সবাই দেখছিল। আমি তাই দৌড়ে এখানে চলে এসেছি। ও এই ব্যাপার। আর আমি ভাবলাম কি না কি। তুমি হাসছো। আমি এখন কি করব? সবাই যদি দেখে ফেলে? আরে বাবা শান্ত হও, আমি তো আছি, আমি ঠিক করে দেব। তুমি? হ্যাঁ আমি। তাছাড়া এখন এইখানে আর কে আছে যে তোমার ব্লাউজের হুক লাগাতে পারে? নন্দিনী অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। তার সামনে আর কোনো উপায় ছিল না। সে মুখ ঘুরিয়ে আকাশের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ালো। মাথাটা একটু নিচু করো। আকাশ মাথা নিচু করলো। আকাশ আস্তে আস্তে তার ব্লাউজের হুকটা লাগাতে গেল। আকাশের হাতের স্পর্শ পেতেই নন্দিনীর শরীরটা শিহরিত হয়ে উঠল। তার সারা শরীর যেন একটা বিদ্যুতের ঝলক বয়ে গেল। সে চোখ বন্ধ করে নিজেকে ধরে রাখলো। আকাশের হাতের স্পর্শ তাকে এক অজানা ভালো লাগায় ভাসিয়ে দিচ্ছিল। কি হলো, এইভাবে কাঁপছো কেন? কিছু না। নন্দিনী আমি জানি কেন কাঁপছো তুমি। আকাশ নন্দিনী কাঁধে হাত রেখে তার দিকে ঘুরিয়ে নিল। তাদের চোখাচোখি হতেই আকাশের মনটা যেন কোথায় হারিয়ে গেল। সে নন্দিনীর মুখটা দু হাতে ধরে তার কপালে একটা চুমু খেলো। নন্দিনী চোখ বন্ধ করে নিল। তার যেন নিষেধ করার ক্ষমতাও নেই, আবার যেন মানতেও পারছে না। আমি তোমাকে অনেক ভালোবাসি নন্দিনী, অনেক। তুমি বুঝতেই। আকাশ, আমিও। নন্দিনী কথাটা শেষ করতে পারল না। আকাশ তাকে নিজের কাছে টেনে নিল এবং তার ঠোঁটে একটা গভীর চুমু দিল। নন্দিনী প্রথমে অবাক হলো। ধীরে ধীরে সে চুমুতে সাড়া দিল। বাইরের সব শব্দ কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। তাদের কাছে তখন শুধু তাদের দুজনের অস্তিত্বই গুরুত্বপূর্ণ ছিল। তারা একে অপরকে চুমু দিচ্ছিল। তখন হঠাৎ তাদের কানে রূপা আর নীলার ডাক শুনে গেল। ভাবি কোথায় গেলে তুমি? সবাই তোমাকে খুঁজে। ভাবি দরজা খোলো। নন্দিনী তাড়াতাড়ি করে আকাশকে সরিয়ে দিল। তার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। চলে যাও, কেউ যদি দেখে ফেলে? কি হলো? কেন? রূপা আর নীলা ডাকছে, ওরা যদি দেখে ফেলে? আকাশ এসে নন্দিনীর কপালে আরেকটা চুমু দিয়ে বলল, ঠিক আছে, তুমি দরজাটা খোলো, আমি অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আকাশ দ্রুত জানালার দিকে গেল এবং দরজাটা আস্তে করে খুলে দিল। নন্দিনী দ্রুত তার আঁচলটা ঠিক করে নিল। তারপর সে আস্তে করে দরজা খুলল। কি হলো ভাবি? কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। ভাবি তোমার মুখটা এমন লাল কেন? কিছু না, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ঘরে এসেছিলাম।
নন্দিনী তাদের সাথে বের হয়ে এলো, কিন্তু তার মনটা তখনও সেই ঘরেই ছিল। তার সারা শরীরে তখনও আকাশের হাতের স্পর্শ লেগেছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষ না হয়। আবার নিজে নিজে অবাক হচ্ছিল, যাকে সে পছন্দ করতো না, তার স্পর্শ কেন এত ভালো লাগছে। রূপা আর নীলা নন্দিনীকে নিয়ে নাচের জায়গায় গেল। খাওয়া দাওয়া শেষে সবে যখন নাচছিল, কিন্তু নন্দিনীর মনটা তখন নাচে গানে ছিল না। তার মনটা ছিল আকাশের কাছে। সে আকাশের দিকে তাকালো, আকাশও তার দিকে তাকিয়ে হাসছিল। আজ আমি তোমাকে জিতেছি নন্দিনী, আজ থেকে তুমি শুধু আমার। অবশেষে সেই শুভক্ষণ এলো। শিলা এবং তার বরকে বিয়ের পিঁড়িতে বসানো হলো। চারিদিকে তখন আনন্দ আর আনন্দ। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। বিয়েবাড়ির এই পবিত্র আর শান্ত পরিবেশে হঠাৎ সবাই যেন নীরব হয়ে গেল। এই নীরবতা ভেঙে নন্দিনী আর আকাশের চোখাচোখি হলো। তাদের চোখের সামনে ভেসে উঠল তাদের নিজেদের বিয়ের দিনটার কথা। আমাদের বিয়েটাও তো এভাবে হয়েছিল, সেই একই মন্ত্র, একই পরিবেশ, কিন্তু কেন জানি সব কিছু তখন এমন এলোমেলো মনে হয়েছিল। আমাদের বিয়েতে সবটাই যেন একটা অদ্ভুত তাড়াহুড়া ছিল। সম্পূর্ণ অচেনা এক মানবীকে তখন বিয়ে করেছি। তখন যদি আমি নন্দিনীকে এভাবে ভালোবাসতাম, তাহলে হয়তো আমাদের সম্পর্কের শুরুটা এমন তিক্ত হতো না। কাজী বিয়ে পড়তে পড়তে বললেন, কন্যা সম্প্রদান হলো, বিয়ে সম্পূর্ণ হলো। কথাটা শুনি নন্দিনীর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তার মনে পড়ল তার বাবা কিভাবে তাকে আকাশের হাতে তুলে দিয়েছিল। তখন তার চোখে ছিল শুধু অশ্রু, কিন্তু আজ সে অন্য এক অনুভূতিতে ভাসছে। কি ভাবছো? কিছু না, শুধু মনে পড়ছিল আমাদের বিয়ের দিনটার কথা। তোমারও মনে পড়ছে? নন্দিনী কিছু বলল না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের চোখে ছিল একরাশ না বলা কথা, যেন তাদের চোখের ভাষা দিয়ে তারা একে অপরকে সবটা বলে দিতে চাইছে। রাত গভীর হতে শুরু করলো। এবার শিলাকে বিদায় দেওয়ার পালা। গ্রামের রীতি অনুযায়ী নতুন বউকে বিদায় দেওয়ার সময় সবাই কাঁদে। শিলার মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। শিলাও তার পরিবারের সবার থেকে বিদায় নিয়ে কাঁদছিল। এই বিদায়ের দৃশ্য দেখে নন্দিনীর চোখ ছলছল করে উঠল। তার মনে পড়ল তার নিজের বিদায়ের কথা। তারও তখন খুব কষ্ট হচ্ছিল। শিলার জন্য খুব কষ্ট হচ্ছে। এটাই তো নিয়ম নন্দিনী, একদিন তো সবাইকেই নিজের ঘর ছেড়ে চলে যেতে হয়। শিলাকে বিদায় দেওয়ার পর সবাই খুব ক্লান্ত হয়ে যে যার ঘরে চলে গেল। আকাশ আর নন্দিনী তাদের ঘরে ঢুকলো। ঘরটা তখন অন্ধকার, শুধু একটা ছোট্ট লণ্ঠনের আলোয় ঘরটা আলোকিত হয়ে আছে। নন্দিনী আজ আর আগের মতো বিরক্ত নয়। তার মনে এক ধরনের ভালো লাগা আর লজ্জা কাজ করছিল। সে আস্তে করে বিছানার একপাশে বসলো। কি ব্যাপার, আজ দেখি খুব শান্ত। কালকের ভূতের ভয় কি এখনো ভয় পাচ্ছ? না। তবে কি হয়েছে, কিছু বলো না কেন? নন্দিনী কিছু বলল না, সে শুধু তার শাড়ির আঁচল নিয়ে পেঁচাচ্ছিল। আকাশ আস্তে করে নন্দিনীর হাতটা নিজের হাতে নিল। নন্দিনী হাতটা সরিয়ে নিল না। নন্দিনী, আমি কি তোমার সাথে কিছু কথা বলতে পারি? কি? আমি জানি আমাদের সম্পর্কের শুরুটা ভালো ছিল না, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। নন্দিনীর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে আকাশের দিকে তাকালো। তার চোখে তখন ছিল একরাশ অভিমান আর ভালোবাসা। আমি তোমার মতো একটা ইডিয়টকে ভালোবাসি? ইডিয়েট হলেও তো তোমার ইডিয়েট। আকাশ নন্দিনীর হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিল। নন্দিনী একটু বাধা দিল না। আকাশ তার ঠোঁটে একটা গভীর চুমু খেল। তারপর আস্তে আস্তে তার শাড়িটা খুলে দিল। নন্দিনী চোখ বন্ধ করে সবটা উপভোগ করছিল। তার মনে হলো এটাই সেই মুহূর্ত যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। আকাশ তার শরীরের প্রতিটা অংশে তার ভালোবাসার চিহ্ন রেখে যাচ্ছিল। নন্দিনীও তখন সব লজ্জা আর ভয় ভুলে আকাশের কাছে নিজেকে সঁপে দিল। তাদের দুজনের মনে তখন ছিল শুধু ভালোবাসা আর ভালোবাসা। তার একে অপরের কাছে নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিল। তাদের ভালোবাসা আজ এক নতুন মাত্রা পেল। তারা একে অপরের ভালোবাসার গভীরে হারিয়ে গেল। সেই রাতের পর তাদের দুজনের সম্পর্কটা অন্যরকম হয়ে গেল। মুখে কেউ কিছু না বলল, দুজনের মনে যেন দুজনকে সব মেনে নিল। পরের দিন সকাল। শিলার বিয়ের পরের দিনের আনন্দ তখনও সবার মাঝে লেগে আছে। গ্রামের বাড়িতে মাটিতে মাদুর পেতে সবাই একসাথে নাস্তা করতে বসলো। শিলার মা নীলা, আকাশের মা রূপা, আকাশ
এবং নন্দিনী সবে এক গোল হয়ে বসে আছে। শিলার মা নিজের হাতে নানা ধরনের পিঠার পায়েস পরিবেশন করলেন। বৌমা, এই পিঠাটা খেয়ে দেখো, আমাদের গ্রামের সব থেকে ভালো পিঠা। বাহ কাকিমা, খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। তাই ভাবি? তাই আমাদের পিঠার থেকে কি ভাইয়ার পিঠা বেশি ভালো? কাল রাতে তো ভাইয়ার হাতে বানানো পিঠা খেয়েছো। রূপা চুপ করো, কি সব বলছো, ছি। রূপা আর নীলা হাসতে লাগলো। আকাশের মা নন্দিনীর হাত ধরে আদর করে বললেন, থাক রূপা, ওকে আর জ্বালাস না। বৌমা, তুমি আমাদের পরিবারের লক্ষ্মী। তুমি আসার পর সব যেন আরও সুন্দর হয়ে গেছে। নন্দিনী মনে মনে কেন যেন খুব খুশি হলো। সে বুঝতে পারল এই মানুষগুলো তাকে কতটা আপন করে নিয়েছে। কি হলো, খাচ্ছ না কেন? পিঠাটা ভালো লাগেনি? লেগেছে, খুব ভালো লেগেছে। তাদের নাস্তার পর্ব শেষ হওয়ার পর রূপা হঠাৎ করে প্রস্তাব দিল, ভাইয়া ভাবি চল সবাই মিলে গ্রামটা ঘুরে আসি। নীলা চল। চল, অনেক দিন হলো আমরা সবাই ঘুরতে বের হইনি। আকাশের মা প্রথমে একটু ইতস্তত করলেন। এখন বাইরে যাবি? বৃষ্টি আসতে পারে। আরে মা, আসবে না, এলেই বা কি, একদিন না হয় ভিজেই গেলাম। রূপা নিল আকাশ এবং নন্দিনী মিলে গ্রামের পথে হাঁটতে লাগলো। গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত আর মেঠো পথ দেখে নন্দিনীর মনটা শান্ত হয়ে গেল। শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এই প্রকৃতি যেন তার মনকে এক অন্যরকম শান্তি দিচ্ছিল। এই জায়গাটা কি সুন্দর। আমি তো ছোটবেলায় এখানে সব থেকে বেশি সময় কাটিয়েছি। হ্যাঁ ভাবি, ভাইয়া যখন মন খারাপ করতো তখন এখানে এসে বসে থাকতো। নন্দিনী আকাশের দিকে তাকালো। তার মনে হলো সে আকাশের আরেকটা দিক দেখছে, যে আকাশটা তার কাছে শুধু রাগী, জেদি আর ইডিয়েট ছিল। সে আকাশটা আসলে খুব নরম মনের আর প্রকৃতিপ্রেমী। আরে চল সামনের দিকে এগো। হাঁটাহাঁটি আর আনন্দ করে তাদের সময়টা বেশ ভালোই কাটছিল। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করলো। রূপা নীলা ভয় পেয়ে গেল। এই চল বাড়ি যাই, বৃষ্টি চলে আসছে। হ্যাঁ বাবা মা যা বলেছিলে তাই। ভাইয়া ভাবি তোমরা আসো, আমরা গেলাম। রূপা নীলা দৌড়ে বাড়ির দিকে চলে গেল। নন্দিনী আর আকাশে দেরি হয়ে গিয়েছিল। রূপা নীলা যাওয়ার পর তারা হতভম্ব হয়ে তাকালো। এরপর ঝুম বৃষ্টি শুরু হলো। তারা প্রায় ভিজে যাচ্ছিল, তাই তারা দৌড়াতে দৌড়াতে একটি বড় বট গাছের নিচে এসে দাঁড়ালো। কিন্তু বৃষ্টির ফোঁটা তাদের গায়ে পড়তে থাকলো। ইস, কি যে হলো, এবার যে কি করি। ভয় পেও না, চলো আরও একটু ভেতরে যাই। আকাশ আর নন্দিনী গাছের আরও নিচে গেল, কিন্তু ততক্ষণে তারা মোটামুটি ভিজে গেছে। নন্দিনীর শাড়ি আর ব্লাউজ ভিজে শরীরের সাথে লেগে গেছে। সে খুব বিপত্ত বোধ করছিল। আকাশ নন্দিনীর দিকে তাকালো। তার চোখ নন্দিনীর ভেজা কাপড় উপর গিয়ে পড়ল। সে দ্রুত চোখ সরিয়ে নিল। তোমার ঠান্ডা লাগছে না তো? না। আকাশ তার শার্টের হাতা নামিয়ে নিল। সে বুঝতে পারছিল নন্দিনীর অস্বস্তি হচ্ছে। সে নিজের থেকে একটু সরে দাঁড়ালো। বেশি বৃষ্টি হচ্ছে, এখন আর বাড়ি যাওয়া যাবে না, আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। তার কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে রইল। আকাশে কানে তখন শুধু বৃষ্টির শব্দ আর নন্দিনী মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। বটগাছের নিচে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে হালকা। প্রথমে কিছু ফোঁটা পড়ছিল, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে। আকাশ আর নন্দিনী বটগাছের নিচে বসে। আকাশের চোখ ছিল নন্দিনীর উপর, কিন্তু নন্দিনী তার চোখে চোখ রাখতে পারছিল না। বৃষ্টির পানি তার চুলে গায়ে গাল দিয়ে নামছিল, কিন্তু নন্দিনী কিছু বলছিল না। নন্দিনী তখন কাঁপছিল, গা থেকে পানি ঝরছিল। তার চোখের দিকে আকাশ তাকিয়েছিল। আকাশ জানত নন্দিনী কোনো কিছু বলবে না। স্নিগ্ধ বৃষ্টির মধ্যে বটগাছের ছায়ে সে নন্দিনীকে মন ভরে দেখছিল। তুমি তো ভিজে গেছো নন্দিনী, আর দাঁড়ানো ঠিক হবে না, চলো বাড়িতে চলো। সমস্যা নেই, বৃষ্টি আমার ভালো লাগে। আকাশ একটু নড়ে চড়ে বসে, তারপর তার পাশে এসে দাঁড়িয়ে নন্দিনীর গালে একটু পানি ছিটিয়ে দিয়ে বলে, তোমার গালেও বৃষ্টি জমেছে, ইস চলো যাই। ভালো না লাগলে চলে যেতে পারো, কিন্তু আমি এভাবে দাঁড়িয়ে থাকতে চাই। আরে রাগ করছো কেন? আমি তো তুমি ভিজে যাবে তাই বলছিলাম, তবে বৃষ্টিতে তোমাকে দারুণ লাগছে। এই বলে আকাশ একটু এগিয়ে এসে নন্দিনীর গাল স্পর্শ করলো।
নন্দিনী তীব্রভাবে কিছু অনুভব করলো। তার শরীরের ভিতর যেন বিদ্যুৎ খেলে গেল। বৃষ্টির মধ্যে সেই স্পর্শ যেন আকাশের হাতে আগুনের মতো জ্বলছিল। এভাবে তোমার পাশে থাকলে এই বৃষ্টির ফোঁটায় ভিজেও আমি আর ভিজবো না। জানো কেন? নন্দিনী একটুখানি চুপ থেকে তার দিকে তাকালো। কেন? কারণ তোমার হাসি আর এই দুষ্টু চোখ দুটি এই বৃষ্টি থেকেও বেশি ভিজিয়ে দেয় আমায়। নন্দিনী কিছু বলল না, কিন্তু তার গাল লাল হয়ে যায় লজ্জায়। আকাশ নন্দিনীর চুপ থাকেই আরও আগ্রহ হয়ে উঠল। এরপর সে নন্দিনীর হাত ধরেই বলল, আমি জানি তুমি মনে মনে মুচকি হাসছো, হয়তো ভালোবাসো, কিন্তু প্রকাশ করছো না। নন্দিনী তার হাত টেনে ছাড়াতে চাইল, কিন্তু আকাশ আবারও কাছে এগোতে চাইল। যতই তুমি দূরে সরে যাও আমি ততই কাছে চলে আসবো। বৃষ্টি তাদের চারপাশে হালকা ঝরঝর করে পড়ছে। আকাশ নন্দিনীর হাত ধরে আরও কাছে এসে বলল, তুমি জানো আমি শুধু তোমাকে স্পর্শ করতে চাই, তোমার হাসি দেখতে চাই। তুমি জানো তুমি যদি আমার দিকে তাকাও আমি সব ভুলে যাই। নন্দিনী চুপ করে তার কথাগুলো শুনছিল। আকাশ বুঝতে পেরেছিল নন্দিনীও তাকে কাছে পেতে চায়, কিন্তু নন্দিনী কখনো তার ইচ্ছে প্রকাশ করবে না। তুমি লজ্জা পাচ্ছ তাই না? তবে আমি জানি তোমার ভিতরে একটা আগুন আছে, সে আগুন নেভানোটা আমার কাজ। আকাশ বলেই ধীরে ধীরে নন্দিনীর গাল থেকে পানিটুকু মুছে দিল। নন্দিনী একটুও সাড়া দিল না, শুধু তার চোখ একটু সরিয়ে নিল। কিন্তু আকাশ জানতো সে কিছু বলবে না। বৃষ্টির মধ্যে তাদের দুজনের মাঝে এক অদ্ভুত টান ছিল। হঠাৎ নন্দিনী আকাশের কাছে এসে হালকা হেসে বলল, তুমি আসলে খুবই বদমাশ। আকাশ তার কথা শেষ না করতে দিয়ে নন্দিনীর মুখের কাছে চলে এলো। এক সেকেন্ডের জন্য পুরো পৃথিবী যেন থমকে গেল। সেই মুহূর্তে আকাশ আর নন্দিনী চোখের গভীর এক অনুভূতি দেখা দিল। আকাশ নন্দিনীকে আদর করতে থাকলো, নন্দিনীও বাধা দিল না। বৃষ্টি একটু কমার পর আকাশ আর নন্দিনী বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছাতেই তারা দেখলো রূপানীলা বারান্দায় দাঁড়িয়ে আছে। তারা তাদের দেখে হাসতে শুরু করলো। বাহ ভাইয়া ভাবি, কি ব্যাপার, বৃষ্টিতে রোমাঞ্চ করতে কেমন লাগে? হ্যাঁ ভাবি, বরের সাথে বৃষ্টিতে ভিজলে তো হানিমুন হয়ে যায়। তোমরাও হানিমুন করলে সুযোগ পেয়ে, তাই না? নন্দিনী খুব লজ্জা পেল, তার মুখটা লাল হয়ে গেল। সে আর কিছু না বলে দ্রুত ঘরের দিকে দৌড়ে চলে গেল। তার এমন কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। এই তোরা আবার এসব কি বললি? আমরা তো ঠিকই বলেছি, না কি ভুল বলছি? আকাশ হাসতে হাসতে রূপার সাথে মজা করতে লাগলো। তাদের হাসাহাসি দেখে আকাশে মা বুঝতে পারলেন তাদের প্ল্যান কাজ করেছে। রাত তখন অনেক হয়েছে। রূপানীলা আকাশের মায়ের ঘরে এসে বসলো। মা দেখেছো আমাদের প্ল্যান কেমন কাজ করেছে? হ্যাঁ রূপা, তোমাদের জন্যই তো ওদের সম্পর্কটা আবার ঠিক হচ্ছে। মা আমি নিশ্চিত ভাবি এখন ভাইয়াকে ভালোবাসতে শুরু করেছে। আগে তো ভাইয়াকে দেখলে বিরক্ত হতো, আর এখন তো লজ্জা পায়। হ্যাঁ, আমিও বুঝতে পারছি ওদের দুজনেরই এখন একে অপরের প্রতি একটা টান তৈরি হয়েছে। ওদেরকে আরও একটু কাছাকাছি আনতে হবে। হ্যাঁ মা। আকাশে মা, রূপা এবং নীলা মিলে সেদিন রাতে আরও অনেক গল্প করলো। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল কিভাবে আকাশ আর নন্দিনীকে আরও কাছাকাছি আনা যায়। এই আনন্দ আর মজার মাঝেই তাদের আরও একটি রাত শেষ হয়ে গেল। পরের দিন সকাল, গ্রামের মেঠোপথ আর সবুজের বুক ছিঁড়ে তাদের গাড়ি আবার শহরের পথে চলতে শুরু করলো। নন্দিনীর মনটা অদ্ভুত এক ভালো লাগায় ভরেছিল। গ্রামে সেই বট গাছের নিচে আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে বারবার ফিরে আসছিল। আকাশ তখন ড্রাইভ করছিল আর নন্দিনী জানালার কাচের বাইরে তাকিয়েছিল। কি ব্যাপার, আজ দেখি খুব শান্ত, কিছু বলছো না কেন? কি বলবো? কেন? কত কিছু বলতে পারো, যেমন গ্রামটা তোমার ভালো লেগেছে কিনা, বা আমার খুব ভালো লেগেছে। তোমার মা, রূপা, নীলা সবাই এত ভালো, আর তোমার ওই দুষ্টু প্ল্যান, সেটা নিয়েও কিছু বলতে ইচ্ছে করছে। দুষ্টু প্ল্যান কোনটা? ভূতের ভয় দেখানো নাকি বরের হাত ধোয়ানোর প্ল্যান? চুপ করো, সব থেকে বড় প্ল্যান তো তুমিই করেছো। তাদের এই খুনসুটি আর হাসি ঠাট্টার মধ্যে দিয়ে তারা শহরে পৌঁছালো। তাদের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো।
পরের দিন থেকে তাদের প্রতিদিনের মতো ব্যস্ত রুটিন যেন আবার তাদের জন্য অপেক্ষা করছে। পরের দিন নন্দিনী অফিসে যাওয়ার জন্য তৈরি হলো, আর আকাশও তার অফিসে কাজে ব্যস্ত হলো। এরপরের কয়েকদিন তাদের সম্পর্কটা অনেক পাল্টে গেল। আগে তারা একে অপরের সাথে খুব কম কথা বলতো, কিন্তু এখন তাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি হয়েছে। সকালে আকাশ যখন অফিসের জন্য বের হতো, তখন নন্দিনী তার জন্য কফি বানিয়ে দিত। নাও তোমার কফি। ধন্যবাদ। কি ব্যাপার, আজ দেখি খুব চুপচাপ? কি দেখছো এমন করে? তোমাকে দেখতে ভালো লাগছে, তাই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। ইডিয়েট। নন্দিনী আর কিছু না বলে তার ঘরে চলে গেল, কিন্তু তার ঠোঁটে হাসি লেগেই আছে। আকাশ অফিস থেকে ফিরে নন্দিনী তার জন্য রাতের খাবার তৈরি করে অপেক্ষা করত। দুজনে একসাথে বসে খেত। তাদের দুজনের মাঝে এখন অনেক কিছুই স্বাভাবিক। অনেক অনেক কথা হয় দুজনের। রাতে আকাশ পাশে আসে, ক্লান্ত হয়ে বলে, আজ অফিসে অনেক কাজ ছিল, খুব ক্লান্ত লাগছে। তাহলে তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য গরম পানি করে দিচ্ছি। নন্দিনীর এই যত্ন দেখে আকাশের মনটা ভরে যায়। তার মনে হয় এই তো সেই নন্দিনী যাকে সে প্রথম দেখেছিল, যার জন্য তার মনটা অনেক আশা নিয়ে ছিল, যাকে সে ভালোবেসেছিল। একদিন রাতে নন্দিনী তার ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আকাশ তখন তার পাশে এসে বসলো। কি করছো? একটা প্রেজেন্টেশন বানাচ্ছি, কালকে জমা দিতে হবে। আচ্ছা, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তুমি তুমি কি প্রেজেন্টেশন বানাতে পারো? কেন, তোমার কি মনে হয় আমি শুধু গাড়ি ড্রাইভার অফিসেই যাই? আকাশ নন্দিনীকে প্রেজেন্টেশন বানাতে সাহায্য করে। দুজনের মাঝে এটা সেটা নিয়ে নানান ধরনের কথা হয়। হঠাৎ আকাশ বলে ওঠে, একটা কথা বলবো? বলো। তুমি কি আমাকে ভালোবাসো? আকাশের এই প্রশ্নে নন্দিনী অপ্রস্তুত হয়ে গেল। সে কিছুতেই জবাব দিতে পারল না, কি বলবে বুঝতে পারে না। তুমি এসব কি বলছো? সত্যি করে বলো নন্দিনী, তুমি কি আমাকে ভালোবাসো? আজকে খুব জানতে ইচ্ছে হচ্ছে। নন্দিনী কিছু বলল না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। নীরবতা দেখে আকাশ মনে মনে ভাবল নন্দিনীও হয়তো তাকে ভালোবাসে। ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরও গভীর হলো। তারা একে অপরের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল। একদিন বিকেলে নন্দিনী অফিস থেকে ফিরে দেখলো আকাশ বাড়িতে তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। সে আকাশকে এসে হঠাৎ জড়িয়ে ধরল। আকাশ হাঁ করে রইল, তারপর বলল, কি ব্যাপার, আজ এত দেরি হলো কেন? একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু আমি খুব খুশি। কেন, কি হয়েছে? আমার লন্ডনের ভিসাটা চলে এসেছে। নন্দিনীর এই কথাই আকাশ যেন আকাশ থেকে পড়ে গেল। খুশি হওয়ার বদলে তার মনটা খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল নন্দিনী এখন তাকে ছেড়ে চলে যাবে, তাকে আর সে নিজের করে পাবে না। আস্তে করে বলল, তোমার ভিসা চলে এসেছে? হ্যাঁ, আমি এখন আমার স্বপ্ন পূরণ করতে পারবো। নন্দিনী যখন আনন্দে কথাগুলো বলছিল, তখন আকাশ খুব শান্ত হয়ে চুপচাপ তাকিয়েছিল। তার এই নীরবতা দেখে নন্দিনী অবাক। কি হলো আকাশ, তুমি খুশি নও? আমি খুশি, তোমার স্বপ্ন পূরণ হচ্ছে, এটা তো আমার জন্য আনন্দের খবর। তাহলে তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু না, আমি শুধু ভাবছিলাম তুমি চলে গেলে আমার কি হবে। আমাদের মাঝে কত সুন্দর একটা বন্ডিং হচ্ছিল আমরা দুজন। আকাশের এই কথা শুনে নন্দিনীরও মন খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল সে আকাশকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সেই ভালোবাসা স্বীকার করবে না, কারণ সে তার স্বপ্ন পূরণ করতে চায়। তাছাড়া সজীবকেও সে এক প্রকার কথা দিয়ে ফেলেছে। নন্দিনী তুতলে বলে, আমি জানি না, এসব নিয়ে কথা বলতে চাই না, বাদ দাও। আমি কেবল আমার স্বপ্ন পূরণ করতে চাই। ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণ করো, আমি তোমাকে আটকাবো না। সেদিন রাতে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। দুজনেই চুপচাপ ছিল। তাদের নীরবতা বলে দিচ্ছিল তারা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না, কিন্তু তবুও কেউ মুখে আর কিছু বলল না। পরের দিন সকাল, নন্দিনী অফিসে গেল, কিন্তু তার মনটা অফিসে ছিল না। সে শুধু ভাবছিল সে কি করবে। সে কি আকাশকে ছেড়ে চলে যাবে, নাকি তার স্বপ্নটা ত্যাগ করবে, নাকি সজীবকে দেখানো স্বপ্ন পূরণ করবে। অফিস থেকে ফিরে নন্দিনী দেখল আকাশ তার জন্য রাতের খাবার তৈরি করে রেখেছে। তুমি কেন রান্না করলে? কেন, আমার বউ তো আমাকে ছেড়ে চলে যাবে, তাই তার জন্য শেষ রান্নাটা তো করতে পারি। তুমি এমন করে বলছো কেন? এভাবে বলো না। নন্দিনী, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি
তোমাকে আটকানো আমার উচিত হবে না। তোমার স্বপ্নটা অনেক বড়। নন্দিনী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আকাশের বুকে ঝাঁপিয়ে পড়ল এবং কাঁদতে লাগলো। আমিও তোমাকে ভালোবাসি আকাশ, অনেক ভালোবাসি। সত্যি? তাহলে তুমি চলে যাচ্ছ কেন? আমার ভিসাটা, আমার স্বপ্ন। তোমার স্বপ্ন আমারও স্বপ্ন, তুমি যাও, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। নন্দিনী আকাশের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। সে বুঝতে পারল তার জীবনটা এখন আর শুধু তার জন্য নয়, তার জীবনে এখন আকাশও আছে, আর সজীব কেবল তার মোহ। আজ থেকে আর কোনো সজীবের চিন্তা করবে না সে। এরপর থেকে নন্দিনী আর আকাশের মধ্যে শুধু যেন ভালোবাসাই ছিল। তাদের দুজনের মনে কোনো কষ্ট ছিল না। তারা দুজন মিলে একসঙ্গে নতুন স্বপ্ন দেখছিল। নন্দিনী লন্ডন যাবে, পড়াশোনা শেষ করবে এবং আবার ফিরে আসবে। নন্দিনী আকাশে বুকে মাথা রাখে। তুমি আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। নন্দিনী তার ভালোবাসার মানুষকে পেয়ে খুব খুশি ছিল। আর আকাশ তার সিনিয়র এক্সকে। আকাশ নন্দিনীকে জড়িয়ে ধরে বলল, আমার সিনিয়র এক্স, আপনি চিরকাল আমার পার্মানেন্ট বউ হয়ে গেলেন আজ থেকে। হ্যাঁ জুনিয়র বর। দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারা জানে এই ভালোবাসা তাদের আজীবনের ভালোবাসা। তার সিনিয়র জুনিয়র নয়, এখন কেবলই জীবনসঙ্গী। নন্দিনী আকাশকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আকাশ থেকে বুকে জড়িয়ে হাসে। পাগলিটা